গাছের সাথে একটা বিভৎস চেহারার লোক ঝুলছে এবং মনে হচ্ছে যে সে যেন গলায় ফাঁস নিচ্ছে, এরকম একটা দৃশ্য তিনি দেখতে পেলেন। এবং তিনি বলছেন যে জ্বলন্ত দৃষ্টিতে সেই লোকটি আমার দিকে তাকিয়ে আছে। আমি জোরে চিৎকার দিলাম। এরপর আর মনে নেই, সকালে দেখি আমি আমার দাদের বেডে এক হুজুর আমার কাছে এসেছেন এবং তিনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে যে রাতে ওই ঘরে না শোয়াটাই ভালো। রাজশাহী থেকে আভাস আমাদের এই ইমেলটি করেছেন এবং আমি জানি না যে এটা কোনো হ্যালুসিনেশন ছিল কিনা বা এটা ভুল দেখেছেন কিনা বা কোনো স্বপ্ন ছিল কিনা, বাট মাঝরাতে এরকম কোন একটা ঘটনা দেখা বা এরকম কোন একটা স্বপ্ন দেখে ভোরবেলায় জেগে ওঠা, দুটো ব্যাপারই অনেক 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 বেশি ভয়ঙ্কর এবং অনেক অদ্ভুত টাইপের একটা অনুভূতি হওয়ার কথা। তো সেটাই নিশ্চয়ই হয়েছিল আভাসের। আমি ইমেলটি পড়েছি। তো আপনাদেরও নিশ্চয়ই অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো জানতে চাই এবং সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠান। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি আমাকে রাজশাহী থেকে কাকুনহাট থেকে জুয়েল আমাকে SMS করেছেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাকে স্বাগতম, তিনি ফ্রম খুলনা কেউ একজন SMS করেছেন, নামটি লেখেননি। আমাকে SMS করেছেন সীমানা এবং আমি দেখতে পাচ্ছি আমাকে SMS করেছেন শির মিরপুর থেকে, মিরপুর অরিজিনাল 10 থেকে আর কি। আর ইমরান খান আমাকে SMS করেছেন এবং তিনি SMS করেছেন সিলেট থেকে, অদিতি সিলেট থেকে SMS করেছেন। আকাশ আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রিয়াদ। এছাড়াও মৃদুলা আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন সৌরভ সিলেট থেকে, অসীম, সাদিয়া SMS করেছেন আমাদেরকে, রিপন SMS করেছেন, রাইসা SMS করেছেন সিলেট থেকে, বা সিলেটের অনেক SMS দেখতে পাচ্ছি। ঈশান আজিমপুর থেকে SMS করেছেন এবং পিঙ্কি SMS করে জানিয়েছেন খুব ভয় লাগছে। সো আপনিও আপনার সেলফোনটি হাতে নিন এবং আমাদের SMS করতে থাকুন। আমরা তার মধ্যেই একজন আমাদের যারা গেস্ট এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে একজনের ঘটনা শুনে আসি। আপনার নামটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি শাকিল বলছিলাম ক্যান্টনমেন্ট থেকে। ওকে, সো শাকিল ভাই, আপনার জীবনের একটা অনেক বড় একটা সময় কেটেছে ঢাকার নাখালপাড়ায়। জি। এবং সেইখানে অনেক ধরনের ঘটনার সাথে আপনি পরিচিত, অনেক ধরনের ঘটনার আপনি সম্মুখীন হয়েছেন এবং নাখালপাড়ার ঘটনা নিয়ে আজকে আপনার এখানে আসা। এবং আপনি বলছিলেন যে এই সম্পর্ক নাখালপাড়াতে একসময় অনেক অন্যরকম অনেক কিছু ঘটতো, আপনি দেখেছেন প্যারানর্মাল অনেক কিছুই ঘটতো। সো আসলে কেন মনে হয় যে নাখালপাড়াতে এগুলো ঘটতো, বা এরকম কোনো কারণ ছিল কি যে মানুষ খুব কম ছিল, ফাঁকা ফাঁকা, বা ওই জায়গাটা খারাপ ছিল, এরকম কিছু কি? ঠিক তারা নাখালপাড়া বেশ ঘিঞ্জি এলাকা ছিল। আচ্ছা, প্রচুর গাছগাছালি ছিল। আর ঠিক রিজনটা আমি বলতে পারবো না, বাট কেন হতো, বাট ঘটেছে অনেক ঘটনা এবং নিজের চোখে অনেক ঘটনা দেখেছি এবং কানেও শুনেছি। আচ্ছা, কানে শোনার ব্যাপারটা কি শুনতে পারি, যেহেতু রেডিও শোনা যায়? শুনতে পেরেছি বলতে কোন এক বাসায় জিন কাউকে জিন ধরেছে এবং সেই জিনটাকে হয়তোবা তাড়ানোর জন্য হুজুর এসছে এবং তাকে হয়তোবা ঝাড়ু দিয়ে পিটানো হচ্ছে বা কোন ধরনের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, অথবা এরকমও হয়েছে যে সেই জিনটা যাবার জন্য কারো কাছে গরু ছাগল এসব আবদার করছে চাচ্ছে যে তাকে দিতে হবে। এটা হলো ডিরেক্ট শোনা না, পাশ থেকে হয়তোবা লোকজন বলছে সেগুলো শোনা। আচ্ছা, তো আপনার সাথে আপনার বাসায় তো কিছু ঘটনা ঘটেছে, সেই সময় সেরকম কিছু ঘটনা নিশ্চয়ই আপনি আমাদের সাথে আজকে শেয়ার করবেন না? হ্যাঁ, আমার বাসায় একটা ঘটনা ঘটেছিল। সেটা 1986 সালের কথা, অনেক আগে। আমি বেশ ছোট, তখন ক্লাস 6-এ পড়ি এরকম হবে। তো আমাদের বাসায় একটা মেয়ে কাজ করতো, তার নাম ছিল খাতুন, আমার নানির বাড়ি থেকে এসেছিল সে। আচ্ছা, তো তাকে নিয়ে ঘটনাটা বেসিক্যালি। মেয়েটা দীর্ঘদিন ধরে আমাদের বাসায় কাজ করতো এবং আমার ছোট বোন ছিল, তাকে দেখাশোনা করতো। আমার বাবা মা দুজনেই চাকরি করতো, তারাও বাইরে চলে যেত এবং আমরাও স্কুলে চলে যেতাম। তো আমার ছোট বোনকে দেখাশোনা করতো, তারপর আমরা বেশি নির্ভরশীল ছিলাম। আচ্ছা, তা সে হঠাৎ করে একদিনের ঘটনা যেটা ঘটলো যে স্বাভাবিক সে চুপচাপ থাকতো সবসময় এবং মাঝে মাঝে সে অন্য মনস্ক থাকতো, কাজের প্রতি মনোযোগ থাকতো না। আচ্ছা, আম্মা তাকে জিজ্ঞেস করতো কাজ করছিস না কেন, এরকম অনেক কিছু ঘটতো। তাই সেটা তো আমাদের বোঝার কোনো উপায় ছিল না যে কি সমস্যা। আচ্ছা, একদিনের কথা, রাতের ঘটনা। সে কখনো নামাজ পড়তে আমি তাকে দেখিনি। তো আমি যে রুমে ঘুমাতাম সেই রুমে খাটের কাছে দেখলাম যে সে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে।
আচ্ছা। তা এবং ওই রুমটা অন্ধকার ছিল, বাট আমার আম্মার রুমটা আর আমার রুমটা মাঝখানে যে দরজাটা ছিল সেটা খোলা ছিল, সেখান থেকে আলো পড়ছিল। তা আমি হঠাৎ করেই আমি ওই রুমে আসলাম। আচ্ছা। এসে দেখি সে নামাজে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে কিছু সময় পরে দেখলাম যে সে তার গলাটা চেপে ধরলো, নিজে নিজে তার গলাটা চেপে ধরলো। আচ্ছা। চেপে ধরে সে গলা চাপ দিয়ে সে মাটিতে পড়ে গেল। আচ্ছা। এবং মাটিতে পড়ে যাওয়াতে সে তার যেগুলো রাতে খেয়েছিল সব বের হয়ে গেল। আচ্ছা। আমি সাথে সাথে আম্মাকে সেটা জানালাম, বাবাকে জানালাম। আচ্ছা। তারা চলে আসলো এবং তাকে নিয়ে আমরা পাশের রুমে নিয়ে গেলাম। এর মধ্যে আরো বেশ কিছু মানে তার গোঙানির আওয়াজ ছিল, গলা বারবার চেপে ধরতেছিল, অস্বাভাবিক কিছু কথাবার্তা বলতেছিল। আচ্ছা। যেটা ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না। আমরা তাড়াতাড়ি আম্মার রুমে নিয়ে যাই, তাকে শোয়া দেওয়া হলো। শোয়া দেওয়ার পরে আমরা চিন্তা করলাম যে কি করা যায়। তা আমাদের বিল্ডিং এর পাশের বিল্ডিং এ একজন ডক্টর থাকতেন। আচ্ছা। তাকে আমরা বললাম যে তাকে খবর দেওয়া দরকার। তো এর মধ্যে আমাদের উপর তলায় এক মামা থাকতেন, তাকে ডাকা হলো। উনি আসলেন এবং ওনাকে নিয়ে আমি সেই ডক্টরের বাসায় গেলাম। ওকে। রাত তখন কটা বেজেছে, 12টা বেজে গেছে এরকম, এক্সাক্ট আমার সময়গুলো মনে নেই, আমার দরকার নাই। তো আমরা ডাক্তারকে নিয়ে আসলাম। উনি আমাদের পরিচিত, আমাদের নেইবার ছিলেন। তো তাকে সে দেখলো, দেখার পরে উনি বললো যে মৃগী হয়েছে তার। আচ্ছা, মৃগী রোগ হয়েছে। তো এটা বলার পরে আমরা ঠিক আশ্বস্ত হতে পারলাম না। তবে আমাদের মধ্যে জিন জিনিসটা মানে আমরা প্রচুরভাবে বিশ্বাস করতাম এবং আমাদের আশেপাশে এরকম অনেক ঘটনা ঘটেছে, এই জন্য আমাদের মনে একটা সন্দেহ জাগলো। আর প্রায় সে অন্য মনস্ক থাকতো। তা আম্মার মধ্যেও একটু সন্দেহ হলো, আমার মধ্যে একটু সন্দেহ হলো, বাবার মধ্যে সন্দেহ হলো এবং যিনি এসছেন তাদের মধ্যে সন্দেহ হলো। তা এর মধ্যে সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। তা আমরা কি করলাম, এখন তাহলে একজন হুজুরকে ডাকা দরকার, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করলাম। আচ্ছা। কাকতালীয় ভাবে ওই ডাক্তার যা সাজেস্ট করেছিলেন সেই অনুযায়ী কোনো কিছু কি করেছিলেন আপনারা? উনি কি করতে বলেছিলেন আমার এক্সাক্ট মনে নেই। সেটা নিশ্চয়ই কোনো তেমন ফল না কোনো ফল পাইনি আমরা। এক্স্যাক্টলি, সেজন্য আপনারা পরবর্তী স্টেপে গিয়েছি। রাইট। তখন কাকতালীয় ভাবে মানে বললাম যে মানে হুজুরকে ডাকার ব্যাপারটা আসলো যখন, তখন একদম কাকতালীয় ভাবে আমি আমার মেন দরজাটা খুললাম, আমি এবং মামা। এই জিনিসটা খুব স্পষ্ট কেন জানি আমার কাছে খুব বেশি মনে আছে। দরজাটা খুললাম আর আমাদের বাসার পাশে দেয়াল ছিল, বাউন্ডারি, এবং তার পাশে হলো একটা জলাশয়, তারপরে হলো রাস্তা একটা। আচ্ছা। এই বললাম যে কাকতালীয় ব্যাপারটা, যে দরজা খুললাম, আমরা হুজুরের কথা চিন্তা করলাম এবং দেখি যে আমাদেরকে যে হুজুর পড়াতো, আরবি শিক্ষা দিত, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তাপাড়ায়, ঠিক মসজিদ মুখী। এবং ওনাকেই আপনাদের সেই মুহূর্তে দরকার, এবং ওনাকে ওই মুহূর্তে দরকার, মানে জিনিসটা কেমন জানি মিলে গিয়েছে একসঙ্গে। তো ওনাকে ডাকা হলো, তা উনি বেশ ঘোড়ায় ওনাকে নিয়ে আসা হলো। আচ্ছা। এবং এর মধ্যে আরো বেশ কিছু ঘটনা ঘটেছিল যেগুলো স্পষ্ট আমার কাছে মনে নেই। যেটা ওনাকে আনার পরে উনি জিনিসটা বুঝতে পেরেছে যে সম্ভবত জিন জাতীয় জিন ধরেছে তাকে, এরকম সে বুঝতে পারলো। বোঝার পরে যে জিনিসটা আমাদেরকে প্রথমে বললো যে আমাদের এখানে অনেক গাছগাছালি ছিল এবং আমাদের বাউন্ডারির বাহিরে অনেক ডোবা ছিল, জলাশয় ছিল এবং অনেক কচুরি পানা ছিল, তারপর আপনার কচু গাছ, কচু হতো। তা আমাদেরকে বললো যে কচু গাছের শিকড় নিয়ে আসতে হবে। আচ্ছা। কচু গাছের একটা শিকড় নিয়ে আসতে হবে এবং সেই সাথে তখন আমরা সাথে সাথে রাত্রেবেলা অন্ধকার, আর আমি তো বেশ ছোট, আমি আর আমার সেই মামা আমরা গেলাম হলো কচু গাছের সন্ধানে। একটা বিল্ডিং পরে একটা বাড়ির পেছন দিকটায় আমার মনে আছে, ওইখানে বেশ স্যাঁতস্যাঁতে জায়গা ছিল, ওইখানে কচু গাছ ছিল। তা আমরা কিছু একটা দিয়ে সে মাটি খুঁড়ে সেখান থেকে চিকন একটা শিকড় নিয়ে আসা হলো, বেশ কয়েকটা শিকড় নিয়ে আসা হলো। তারপর আমরা আসলাম। এর মধ্যে সে করলো কি, এর মধ্যে সে তেল পড়ার ব্যবস্থা করলো, পানি পড়ার ব্যবস্থা করলো, এগুলো রেডি করে রাখলো। আচ্ছা। আর কচু গাছটা আমরা এনে তার কাছে দিলাম আমরা। সে অনেক ধরনের সুরা টুরা পড়লো এবং আমাদের হাতে সর্বশেষ ছোট আঙ্গুল, যেটা কিনি আঙ্গুল বলি আমরা কিনি আঙ্গুল বলি। তো ওইখানে হুজুর ঠিক আমার কেন জানি এই জিনিসটা মনে আছে যে বেশ চাপ দিয়ে ধরলো মাথায় চিমটি কাটার মতো করে 3টা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলো। আচ্ছা। এই ধরনের কিছু ধরার পরে সে বেশ চিৎকার দিয়ে উঠলো এবং সে সাধারণত যেভাবে কথা বলে, তার গলার ভয়েসটা অস্বাভাবিক, মানে সে যেভাবে কথা বলে বা সে যেভাবে কথা বলতো সেরকম ভাবে সে কথা বলছিল না, একটু অস্বাভাবিক ছিল টোনের মধ্যে এবং একটু চিকন টোন ছিল গলার স্বরটা। এবং
তখন সে বলতে থাকলো যে আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব, আমি ওকে মানা করছিলাম ওখান দিয়ে যাস নে, এই টাইপের কিছু কথাবার্তা বলতে থাকলো। আমি চলে যাবো, ওকে মানা করছিলাম তুই যাস, এখান দিয়ে যাস নে, এই জন্য আমি ওর উপর ভর করছি, এই রিলেটেড কিছু কথাবার্তা সে বলা হলো। তখন হুজুর বললো তুই যাবি কিনা, যাবি কিনা? হ্যাঁ আমি চলে যাবো, আমি চলে যাব। এই যে ঘটনাগুলো ঘটছে বা এই যে মেয়েটা এই কথাগুলো বলছে, এগুলো কি স্বাভাবিক ভয়েসেই বলছিল নাকি একটু অস্বাভাবিক ভয়েস? ভয়েসটা একদম অস্বাভাবিক ছিল। আচ্ছা। সাধারণত আমাদের সাথে যেভাবে সে কথা বলতো সেইভাবে সেই টোন মনে হয়নি আমার কাছে। আচ্ছা। এবং বেশ চিকন শটটা ছিল, গলার শটটা ছিল বেশ চিকন। তা আর যেই কচু গাছের শিকড়টা আনা হলো ওটাকে সে কিছু পরে নাকের মধ্যে ঢুকিয়ে দিল এবং তার চিৎকার আরো বেড়ে গেল। কিন্তু হাত দিয়ে কিন্তু তার কিনাঙ্গুলটা ধরা, এবং যত সে চিৎকার করতেছে তত জোরে চেপে ধরতেছে তুই যাবি কিনা, এবং সে তুই তুই করে কথা বলছিল হুজুরটা। আচ্ছা। এবং তুই যাবি কিনা, যাবি কিনা, কোত্থেকে আসিস? তখন যেটা জানা গেল মানে ওখান থেকে সে ও গ্রামের বাড়িতে ওকে ধরেছিল এবং কোন ঝোপঝাড়ের পাশ দিয়ে সে যাচ্ছিল কোন এক সময়, এবং জিনটা হয়তো বা ওখানেই ছিল, সে কোনো কারণে ওর দ্বারা বিরক্ত হয়েছিল, ওর যাতায়াতের কারণে অথবা কোন একটা কারণে ওর প্রতি বিরক্ত হয়েছিল, এই জন্য তার উপর ভর করেছিল। আচ্ছা। তা একটা পর্যায়ে সেটা অনেকক্ষণ পরে বেশ অনেক কিছু ঘটলো, সেটা চলে গেল এবং চলে যাওয়ার পরে সে পুরো নিস্তেজ হয়ে গেল, মেয়েটা পুরো নিস্তেজ হয়ে গেল এবং মানে শোয়ানো ছিল পুরা, মানে মনে হয় যেন সে ফেন্ট হয়ে আছে, কোনো কথাবার্তা বলছে না, কিছু না, সে চলে গেল। এর মধ্যে হুজুর যেটা করলো আপনার পানি ছিটা থেকে শুরু করে তেল এগুলো দিল এবং একটা তাবিজ দিল, তাবিজটা পরাই দিতে হবে। আমরা সে তাবিজটা আর পরাইনি। তো হুজুর চলে গেল, বললো যে আর কোনো সমস্যা হবে না, আর এটা বললো যেটা যে ও তাড়াতাড়ি যাওয়ার অর্থ হলো সে মোটামুটি একজন ভালো জিন। আচ্ছা। আমরা বলি নাহলে অনেক যন্ত্রণা দিতে, বা এরকম শুনেছি যে জিনরা বলে অনেক কিছু আবদার করে যাওয়ার আগে। আচ্ছা। এরকম এই আবদারগুলো আমরা শুনেছি হলো আমাদের যে এলাকাটা আমরা যেখানে থাকতাম এটা বেশ বড় একটা প্রায় 2 বিঘার মতো জায়গা নিয়ে জায়গাটা ছিল। আমাদের বাউন্ডারির পাশে কিছু টিন শেড বাড়ি ছিল, বস্তি ছিল, সেখানে আমরা শুনতে পেতাম যে অমুককে জিন ধরেছে। আচ্ছা। তা আমরা সরাসরি যেতে পারতাম না, আমাদেরকে যেতে দেওয়া হতো না, বেশ ছোট ছিলাম। তখন শুনতাম যে এই জিন ওকে ধরেছে, তো ওকে ওই জিনগুলো গরু দাবি করেছে, ছাগল দাবি করেছে, তাই এগুলো শুনতাম আমরা। যাই হোক, পরবর্তীকালে হুজুর চলে গেল, সে নিস্তেজ হয়ে গেল, ঘুমাই গেল। ওই দিন রাতে তো আমরা ঘুমাতে পারলাম না, বেশ দেরি হয়েছিল ঘুমাতে। এটা সম্পূর্ণ আমার মা ছিলেন, বাবা ছিলেন, মামা ছিলেন, ডক্টর ছিলেন। সে এটাকে কোনোভাবেই ডক্টর মানে কোনোভাবে এটাকে ঠিক বিশ্বাস করতে পারছিলেন না, তার চোখের সামনে এটা ঘটেছিল এবং সে সুস্থ হয়েছিল। ফাইনালি সুস্থ হয়েছিল, সে রাতে ঘুমাই গেল। ঘুমাই যাওয়ার পর পরবর্তীকালে একটা তাবিজ দিয়েছিল। সেই তাবিজটা পরের দিন সকালবেলায় আমরা যেখানে থাকতাম, আমরা নানি বাড়ি ছিলেন, উনি সেই তাবিজটা সুতার মধ্যে, কালো সুতার মধ্যে পরে তাকে পরাই দিল। এরপরে আর কখনোই তার কাছে এরকম আর আসে নাই কখনো। আচ্ছা। এর পরবর্তীকালে যেটা আম্মার কাছ থেকে শুনলাম যে ওকে প্রায় যেটা পরবর্তীকালে মানে সে সুস্থ হওয়ার পরে বলল যে আম্মার সাথে কথা প্রসঙ্গে বলছিল যে এটা আমি একে প্রায় দেখতাম যে অনেক দূর থেকে একটা সুন্দর কেউ আসছে, একজন মানুষ আসছে। আচ্ছা। দূর থেকে দেখতো, এবং ও বললো যে আমাকে, আর মাঝে মাঝে সে যখন অন্যমনস্ক থাকতো তখন সে ওকে দেখতে পারতো বিধায় মানে সে অন্যমনস্ক হয়ে যেত, যেটা আম্মার সাথে সে বলেছে আমাকে। আচ্ছা। আম্মা এগুলো আমাকে পরে বললো যে এই ঘটনাগুলো তার সাথে ঘটেছে, চোখে দেখতে পেয়েছে কিছু একটা। হ্যাঁ, বাট সেটা তো আমরা আর দেখতে পারিনি, সে দেখতে পেরেছিল। হ্যাঁ। তো পরবর্তীকালে সে তাবিজটা ওকে পরায় দেওয়া হলো। তাবিজটা সে পড়ার পরে আমরা আর কিছু দেখিনি, মানে ওর মধ্যে কোনো অস্বাভাবিকতা বা এগুলো কিছু আর আমরা দেখতে পারিনি। নিজের চোখের সামনে এগুলো ঘটা সম্পূর্ণভাবে। সো অদ্ভুত কিছু ব্যাপার আপনি এক্সপেরিয়েন্স করেছেন এবং আপনার মানে সেই সুযোগটা হয়েছে দেখার জন্য। অনেকে দেখতে চান আসলে, যদিও দেখার অভিজ্ঞতাটা খুব বেশি ভালো না। আমরা আবারও ফিরে আসবো ওনার কাছে, তবে তার আগে আমরা আরো একজনের ঘটনা শুনে আসবো, আর তার আগে কিছু SMS পড়বো আমি। আমাকে সাব্বির রাজশাহী থেকে SMS করেছেন, ভূত FM শুনছেন, ভয় লাগছে। শান্ত যশোর থেকে লিখেছেন যে তিনি ভয়ের ঘটনা শুনতে চান। ডেফিনেটলি ভয়ের ঘটনা আস্তে আস্তে আসবে। রাইসা আমাদেরকে SMS করেছেন ফ্রম সিলেট।
দোলন আমাদের SMS করেছেন ঘোড়াশাল থেকে, এবং তিনি রিকোয়েস্ট করেছেন তার SMS টা পড়ার জন্য। জিম আমাদের SMS করেছেন এবং তিনি ভূত দেখতে চান, আমি একটু আগে এই কথাই বলছিলাম। মিল্টন আমাকে SMS করেছেন এবং তিনি নাসিন্দি থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে তার SMS, আচ্ছা তিনি কি আমি কি তারপর রাগ করছি নাকি? না ভাই, আমার কারো উপরে কোনো রাগ, কোনো ধরনের অভিযোগ নেই। আমাকে SMS করেছেন মুমু ফ্রম বরিশাল এবং আজকের ওয়েদারটা ভূত FM শোনার জন্য পারফেক্ট, এটা তিনি বলেছেন। আমার কাছে তো মনে হয় প্রতিদিনই পারফেক্ট, বাট বৃষ্টি হলে একটু বেশি জমে আর কি। রাতুল রাব্বি মাহমুদ আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আনজুম, SMS করেছেন আমাকে নিঝুম এবং আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি এখানে শান্ত, এবং আমাকে SMS করেছেন MJ আবিদ, এছাড়াও নবরাজীব আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে, এছাড়াও জুবাইর ফ্রম হালিশহর ক্যান্টনমেন্ট, ইউসুফ আমাদের SMS করেছেন টঙ্গী থেকে। আরো অনেক SMS রয়েছে, সেই SMS গুলো এক একে আমরা পড়বো ইনশাল্লাহ। তার আগে বলি যে আমি একটা অদ্ভুত ঘটনা শুনেছি, বাট সেই ঘটনাটা আমি আরো একজনের কাছ থেকে শুনতে চাই যে আপনারা কোনোদিন এরকম ধরনের কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা। ঢাকা শহরের কোনো একটা রাস্তায় মাঝে মাঝেই রাতের বেলায় গাড়ি চালাতে গেলে মানুষজন একটা দৃশ্য দেখে, সেই দৃশ্যটা আপনিও দেখেছেন কিনা আমাকে জানাবেন। আমি শুনেছি একটা সোর্স থেকে, আমি জানতে চাই যে আপনারাও দেখেছেন কিনা, কারণ একই জিনিস সবাই যে দেখবে তার কোনো মানে নাই। কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে অনেক রাতে একটা বাচ্চা ছেলে আর কি, সে ফুল বিক্রি করে এরকম একটা ভাবে, যে সমস্ত গাড়ি খুব জোরে হাই স্পিডে ছুটে যায় সেই সমস্ত গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং জাস্ট ফুলটা দেখাতে থাকে যে ফুল নেবেন নাকি, এরকম একটা অ্যাপ্রোচে যদি কেউ দাঁড়ায় তাহলে যেরকম হয় ঠিক সেরকম একটা ব্যাপার ঘটে যে ফুল নেবেন নাকি। এবং অনেকের নাকি এরকম হয়েছে যে অনেকের ক্ষেত্রে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্ট করার মুহূর্তে তিনি এরকম একটা দৃশ্য দেখেছেন যে রাস্তায় একটা ফুলওয়ালা দাঁড়িয়ে আছে এবং তিনি বলছেন যে ফুল নেবেন নাকি। আমি জানি না, তবে যদি আপনাদের যদি এরকম কোনো ধরনের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই। এনিওয়েজ, আমি এখন আরেকজনের কাছে যাব এবং তিনি হচ্ছেন রহমানি। তার কাছে আমরা একটা ঘটনা শুনবো। আমরা রহমানি ভাইয়ের সাথে আরেকবার আপনাদের পরিচয় করে দিই। রহমানি ভাই কেমন আছেন? হ্যাঁ রাসেল ভাই, ভালো আছেন। আজকে যে ঘটনাটা বলবেন সেই ঘটনাটা কি ঢাকায় ঘটেছে বা ঢাকার বাইরে ঘটেছে, কোথায় ঘটেছে? এটা আমার গ্রামে ঘটেছে। আচ্ছা রাসেল ভাই, আমি এই ঘটনাটা মেল করেছিলাম আপনার কাছে এবং সেটা পড়া হয়েছিল এখানে। তবে তার পরবর্তীতে এই সেম ঘটনাটা আরেকজনের সাথে ঘটেছে। আমি সেই গল্পটাই আজকে বিস্তারিতভাবে, আমি মেলে বিস্তারিত বলি নাই, আজকে সেই ঘটনাটা বিস্তারিতভাবে বলবো। ওকে। তো বলার আগে যে জায়গাতে এই ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা একটু বর্ণনা দিয়ে দিই। এটা আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমাদের ওইখানে একটা 12 থেকে 15টা একই মাপের তাল গাছ এবং বিশাল তাল গাছ, তো দূর থেকে দেখলে বা কাছ থেকে দেখলে তাল গাছগুলোকে একই সমান মনে হয়। আচ্ছা, প্রায় 12 থেকে 15টা। এবং একটা জায়গাকে ভয়ঙ্কর করতে যে সমস্ত উপাদানের দরকার হয়, আমার মনে হয় যে সমস্ত উপাদানই সেখানে ছিল। ঠিক তাল গাছটার সামনে একটা ছোট্ট রাস্তা এবং রাস্তাটার বাম পাশে রাস্তাটার ঘেঁষা একটা কবরস্থান বলতে ওটা একটা পারিবারিক কবরস্থান। সেখানে হয়তো 10 থেকে 12 জন ব্যক্তির কবর রয়েছে এবং কবরটা ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। আচ্ছা, ওই জায়গাটা। এবং ওইখানে ঠিক বাম পাশে একটা মাটির বাড়ি ছিল প্রায় আধা ভাঙা অবস্থায়, এবং সেই বাড়িতে লোকজনও থাকতো। তো সেই সময়টা ইলেকট্রিসিটি খুব একটা বেশি থাকতো না এবং ওই সময়টা সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে সচরাচর কেউ যেত না। আচ্ছা, রাস্তাটা আগে থেকে বদনাম ছিল। হ্যাঁ, রাস্তাটা আগে থেকে বদনাম ছিল। একে তো ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাল গাছ, তারপর আবার তাল গাছের পেছনে পুকুর এবং ঠিক তাল গাছগুলোর সামনে একটা কবরস্থান, এবং ওইখানে কোনো ভালো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, যার ফলে ঝোপঝাড়, তাল গাছ, পুকুর, কবরস্থান, জায়গাটা একটু অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যেত সন্ধ্যার পরে প্রকৃতিগতভাবেই। তো সেরকম একটা জায়গায়, আর স্বাভাবিকভাবেই বিশাল বিশাল তাল গাছ, যখন বাতাস বইতো তখন তাল গাছের, যারা গ্রামে থাকে তারা হয়তো এটা প্রত্যেকে শুনেছে, তাল গাছে বাতাসটা লাগলে কেমন একটা শ শ শব্দ হয়, সেটা এমনিতেই ভয়ঙ্কর হয়ে ওঠে।
আচ্ছা। তো আমি ওইখানে কিছু দেখি নাই, তো আমি দেখি নাই বললে ভুল হবে। তারপরে আমি ঘটনাটা যাচ্ছি, আমি আমার ফুপুর বাসা ঠিক ওই তাল গাছগুলোর একটু দূরে। আচ্ছা। তো আমি ছোটবেলায় আব্বা আম্মার কাছ ছাড়া আব্বা আম্মা ছাড়া আমি কারো কাছে গিয়ে থাকতে পারতাম না। আচ্ছা। অনেকবার চেষ্টাও করেছি কিন্তু বিফল হয়েছে। তো ফুপুদের খুব শখ ছিল যে আমি গিয়ে ওনাদের বাসায়, ওনাদের বাড়িতে একদিন থাকবো। তো সেদিন সাহস করে আমি বলছি যে ঠিক আছে আমি থাকবো। তো আমি বিকেলবেলা গেছি, বিকেলবেলা যাওয়ার পরে আর সন্ধ্যার পরে আর ভালো লাগে নাই, তখন আমি বলছি যে আমি চলে যাবো, ওনারা তো আসতে দিবে না। তখন আমি না বলেই বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হয়ে ওই রাস্তাটা যাচ্ছি। তো আমি যেটা শুনেছি, আমি সেখানে কিছু দেখতে পাইনি। মনে হচ্ছে যে ওই সমস্ত গাছ থেকে, তাল গাছ থেকে কেউ পাতাগুলো সরিয়ে নিচের দিকে নামছে, এইরকম শব্দ। আচ্ছা। একসাথে 12টা-15টা তাল গাছ থেকে এইরকম শব্দ আসছে। তো আমি এটা শুনে আমি দৌড় দিয়ে ওই জায়গাটা থেকে চলে গেছি। এর পরবর্তীতে যে ঘটনা, আমাদের ওইখানে স্থানীয় সিনেমা হলের দারোয়ান রাত 12টায় সিনেমার শো শেষ করে, সে তার কাজগুলো শেষ করে ওই পথ দিয়ে আসছিল। আচ্ছা। আসার সময় সে যখন ওই স্থানটায় এসেছে, স্থানটা দেখে যে দুইজন বাচ্চা মারামারি করছে, ছোট ছোট বাচ্চা। ছোট ছোট বাচ্চা? হ্যাঁ। এটাও কিছু বামনের মতন এরকম কিছু? হ্যাঁ। আচ্ছা। ছোট ছোট দুইজন বাচ্চা মারামারি করছে। তো এটা দেখে সে আবার একটু বিরক্ত হয় যে এতটুকু বাচ্চা হয়তো বাবা মার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়ে আবার এত রাত্রে এখানে মারামারি করছে। তো সে তখন ওই দুটা বাচ্চার কাছে গিয়ে দুইজনকে থাপ্পড় মেরেছে, দুইজনকে মেরে বলছে যে এত রাত্রে এখানে কি, যা এখান থেকে। শাসন করেছে? হ্যাঁ, শাসন করেছে। আচ্ছা। তারপরে ওই দুটা বাচ্চা চলে যায়। তো সে তখন ওই রাস্তা ধরে তার বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ করে সে দেখে যে সে যেগুলোকে বাচ্চা মনে করেছিল ওই রকম প্রায় 30 থেকে 40টা বাচ্চা, কিন্তু যখন 30 থেকে 40টা বাচ্চা ওই তাল গাছগুলোর উপর থেকে নিচে নামছে এবং নিচে নেমে তাকে ঘিরে ফেলেছে। তাকে যখন ঘিরে ফেলে তখন সে বুঝতে পারছে যে সে যেগুলোকে বাচ্চা মনে করেছিল আসলে সেগুলো বাচ্চা না, সেগুলো হচ্ছে বামন। পূর্ণ বয়স্ক মানুষের মতো দেখাচ্ছে, কিন্তু তাদের হাইটটা হচ্ছে বামনদের মতো। বামনের হাইটটা সম্পর্কে আমাকে ধারণা দিবেন ক্লিয়ারলি, কতটুকু হয়? 1.5 ফিট। 1.5 ফিটের মতো? অনেক ছোট। তার অনেক ছোট। এবং দূর থেকে দেখলে এটা ওদের কাছে যেটা শুনেছি যে বাচ্চাদের মতোই লাগে দেখতে। তো তাকে ঘিরে ফেলে। সে কিন্তু কিছু বুঝে ওঠার আগে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং 30 থেকে 40টা বামন তাকে ঘিরে ফেলেছে এবং ঘিরে ফেলে এসে তাকে মারছে এবং সবাই এসে ওর বুকে কামড় দেওয়ার চেষ্টা করছে, আর সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তো সে বলছে যে ওরা যখন আমাকে মারছে আমি 10 থেকে 12 হাত দূরে গিয়ে পড়ছি। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট ওর উপরে এই অত্যাচারটা হয়। সে ভয়ে তার জবানটা হারিয়ে যায়, সে আর কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে গেছিল। পরে যেভাবে হোক সে জায়গা থেকে ফিরে আসে এবং মোটামুটি সে 15 দিনের মতো কথা বলতে পারে নাই। আমাদের বাড়ির পাশে মসজিদ ছিল, স্থানীয় মসজিদের ইমাম সাহেব অনেক গুণী মানুষ ছিলেন। ওনার পানি পড়া, ওনার দোয়া দুরুদের পরে উনি প্রায় 10 থেকে 15 দিন পরে কথা বলতে পেরেছে। ঠিক আমরা ক্রিকেট খেলতাম, আমাদের এক সিনিয়র ভাই হঠাৎ করে মাঠে অনুপস্থিত। প্রায় 5-6 দিন পরে ওনাকে যখন পেলাম, জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছিল। তার কাছে যে ঘটনাটা শুনলাম হুবহু আগের ঘটনাটা। সে এরকম রাত 12টা সাড়ে 12টার মধ্যে আম বাগানের ভেতর দিয়ে তার বাড়ি যাচ্ছিল এবং সে ঠিক ওই রকম দেখে যে দুইজন বাচ্চা খেলা করছে, কিন্তু সে তাদেরকে কিছু বলে নাই। বাচ্চা খেলা করছে, তো উনি স্বাভাবিকভাবে বাচ্চা মনে করেছে বা আর কিছু ঝামেলা করতে চায় না, সে পাশ দিয়ে চলে গেছে।
হঠাৎ করে সেই বাচ্চাগুলো দেখে যে আবার ওই রকম 10-12 জন, এবং প্রত্যেকেই মনে হচ্ছে যে তার বুকের দিকে ছুটে যাচ্ছে এবং গলাটা চেপে ধরছে, এবং তাদের এত শক্তি যে তাদেরকে সরানো যাচ্ছে না। আচ্ছা। এবং সেও সেন্সলেস হয়ে গেছে। পরে জ্ঞান ফিরে কোনো মতে বাসায় আসছিল, এবং তিনিও মোটামুটি 2 থেকে 3 দিন মানে ভয়ে কথা বলতে পারে নাই। তো এবার যখন ঈদে বাড়ি গেলাম, ঠিক একই ঘটনা একই স্থানে ভোর রাতে ওই রাস্তা দিয়ে, ওই তালগাছের ওই রাস্তা দিয়ে আমাদেরই এক বন্ধু সে আসছে। সে আসার পরে আমি যেরকম শব্দ শুনেছিলাম এইরকম সে শব্দ শুনছে, যে মনে হচ্ছে যে তাল গাছগুলো থেকে কি যেন পড়ে যাচ্ছে। আচ্ছা। মানে এত প্রচন্ড শব্দ। তারপরে দেখে যে ঠিক তাল গাছগুলোর নিচেই ওই 15 থেকে 20 জন বা তার বেশি বামন, এবং তার দিকে তেড়ে আসছে। সে ওটা থেকে একটু দূরে ছিল। যখনই তার দিকে তেড়ে আসছে, সে তখন এর আগে তো ঘটনাগুলো শুনেছে, সেও জানে আমি যে ঘটনাগুলো বললাম যে বামন এইখানে। সে তখন এটা দেখে যে পথ দিয়ে আসছিল সেই পথে উল্টো দিকে দৌড় দিয়েছে এবং তাকে আঘাত করতে পারে নাই। তো এই ঘটনাটা রিসেন্টলি ঘটেছে তার কাছে। তো এইখানে আরেকটা যেটা বিষয় রাসেল ভাই, যে অনেকদিন আগে ভূত এফএম এ একজন আসছিলেন, ওই সম্ভবত সাঁওতাল সম্প্রদায়ের ছিলেন উনি, এবং উনি বলেছিলেন যে উনাদের ধর্মে বা মানে উনাদের কৃষ্টি কালচারে বামনের অস্তিত্ব আছে। তো সবচেয়ে মজার বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে এবং যেটা আমার কাছে সত্য মনে হয়েছে, যে আমাদের ওই এলাকাটা কিন্তু বরেন্দ্র এলাকা, এবং বরেন্দ্র এলাকায় কিন্তু মানে অনেক সাঁওতালদের বসবাস, যারা জমি চাষ করে। এবং এই ঘটনাগুলো যেখানে ঘটেছে, বামন নিয়ে যেখানে ঘটনাগুলো ঘটেছে, এবং সেখানে সাঁওতালদের বসবাস এবং আশেপাশে সাঁওতালরা থাকে। আচ্ছা। হ্যাঁ, তো আমি সেদিন যখন ভূত এফএম ঘটনাটা শুনলাম, তখন আমার কাছে মানে মনে হয়েছিল যে তাহলে ওই ঘটনাটাকে রিলেট করা যায়, যে মানে সাঁওতালদের যে বিষয়টা উনি বলেছিলেন এসে, যে ওনাদের অস্তিত্ব আছে বামনদের। তো ঠিক সেম ভাবে একই জিনিস একই রকম ভাবে সবাই যেন বুকের দিকে তেড়ে আসছে, যে বুক থেকে কিছু বের করে তারা খাবে। এবং সবার মানে সাইজ খুব ছোট ছোট, দেখলে দূর থেকে দেখলে বাচ্চাদের মতো মনে হয়, এবং কাছে গেলে বোঝা যায় যে এরা আসলে বাচ্চা না, এরা মানে অন্য কিছু, এরা মানুষ না। আরেকটা যেটা সাথে সাথে আরেকটা ঘটনা বলে দিই রাসেল ভাই, যে আমাদের ওইদিকে ভোলা নামে একটা মানে প্রেত বলেন বা ভূত বলেন বা ভৌতিক কিছু বলেন অস্তিত্ব আছে। ভোলাটা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম তখন বলতাম যে কোনো কথা জোরে জোরে বলবি না, যে আমি আগামীকালকে তোকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাব, বা কালকে বিকেল 4টার দিকে যাব। হ্যাঁ, এটা যদি ভোলা শুনে নাই তাহলে ভোলা এসে নিয়ে যাবে। এটা আমার ফুফাতো ভাই কাজল। আমরা ছোটবেলায় আম কুড়াতে যেতাম, আমাদের রাজশাহীতে তো প্রচুর আমের বাগান। তো সাধারণত ফজরের নামাজের আগে আমরা যেতাম, হারিকেন বলতাম আমরা, লণ্ঠন হারিকেন জ্বালিয়ে। তখন তো ইলেকট্রিসিটি ওইরকম ছিল না, আর বাগানে তো প্রশ্নই আসে না। তো আমরা সেই হারিকেন জ্বালিয়ে ওই ফজরের আজানের আগে বাগানে চলে যেতাম। চেষ্টা করতাম যে আমরা সবার আগে যাব, তাহলে রাতের বেলা প্রচুর গাছ থেকে আম পড়ে। সে আমগুলো তখন আমরা ওই হারিকেনের আলোয় খুঁজে খুঁজে বের করে, মানে যখন আলো ফুটতো আমরা তখন বাড়িতে নিয়ে চলে আসতাম, এবং এটা খুব মজার কাজ ছিল আমাদের কাছে। তো সেই কাজল তার বন্ধু রাসেল, আপনার নামের সাথে মিলে যায়, তার বন্ধু রাসেলকে বলেছে যে আমরা আম কুড়াতে যাব, তুই 4টার সময় আসিস, 4টার সময় আসলে আমরা দুজন মিলে আগে চলে যাব সবার আগে। এটা ক্লাস 5-6 এর ঘটনা। যথারীতি 4টার দিকে কাজলকে এসে ডাকছে, এবং ওইখানে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে যে ওরা মানুষের মতো কথা বলে না, মানুষের মতোই কথা বলে, কিন্তু ওদের কথার সুরটা নাকি নাক দিয়ে কথা বলে। যেমন মানে কাজলকে ডাকলে ডাকে এই কাজল কাজল, এইভাবে নাক দিয়ে।
তো মানুষ তো সচরাচর ভাবে এত খেয়াল করে না যে আমাকে কিভাবে ডাকলো। বন্ধু আসার কথা, বন্ধুর মতো করে ডেকেছে। তখন সে হারিকেন জ্বালিয়ে আম কুড়ানোর জন্য রাসেলের সাথে বের হয়েছে। তো ওই বাগানটায় যাওয়ার জন্য একটা জমি পার হতে হয়, মানে অনেক জমি আছে। ওই জমিটা পার হওয়ার পরে বাগানটা, আর তখন তো ধানের সময়, ধান গাছ প্রচুর। তো ওই ধান গাছের ভেতর দিয়ে যেতে হয়। তো কাজল আর রাসেল যাচ্ছে। তো ওইখান থেকে বাড়ি থেকে আম বাগানের দূরত্ব, মানে আম বাগানে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। দুইজন কথা বলছে যাচ্ছে, দুইজন কথা বলছে যাচ্ছে। তো কাজল যেটা বলছে যে ওর কাছে পুরো পরিবেশটা মানে পচা গন্ধ আছে না, যে মনে করেন কোন ইঁদুর পচা গন্ধ, মানে খুব নিকৃষ্ট গন্ধ, গন্ধের তো অনেক পার্থক্য আছে, কিন্তু ওই গন্ধটা তার কাছে খুব খারাপ লাগছিল, যে সেরকম গন্ধ সে শুরু থেকে পাচ্ছিল। কিন্তু তারপরে মনে করেছে যে হয়তো আশেপাশে কিছু একটা আছে। ওই জমির ভিতর দিয়ে তারা হাঁটছে। আচ্ছা, হাঁটতে 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 কাজলের মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরেই সে হাঁটছে, কিন্তু মানে বাগানটা আসছে না। এবং অদ্ভুত বিষয় যেটা, সেটা হচ্ছে যে দূর থেকে মনে হচ্ছে যে ওই যে বাগান, কিন্তু সে যখন যাচ্ছে তখন বাগানটা নাই। কিন্তু ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে কিন্তু বিষয়টা ধরতেও পারছে না সে, যে ব্যাপারটা কি ঘটছে। তো এইভাবে যেতে 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 একটা সময় তার মানে ভয় করতে শুরু করে, কারণ যেখানে 10-15 মিনিটের রাস্তা সে মোটামুটি আধা ঘন্টার উপরে হেঁটে ফেলেছে, কিন্তু সে বাগানে আসছে না, এবং মনে হচ্ছে এই বাগান, কিন্তু বাগান নাই। তখন সে বুঝতে পেরেছে যে মানে কিছু ভুল ঘটছে আমার সাথে। তো এই সময় সে সামনের দিকে হাঁটছিল। তখন সে মানে চিৎকার দিয়ে উঠেছে, বলছে যে কি ব্যাপার, এতক্ষণ তো লাগার কথা না। পেছন দিকে যেমনই সে ঘুরলো, সে তার বর্ণনা অনুযায়ী সে দেখল যে সেই রাসেল মানে তার চোখের সামনেই মানে একটা আলোর মতো করে একটা বড় সাইজের কুকুরের মতো হয়ে গেল মুহূর্তের মধ্যে। যে সে দেখছে যে তার বন্ধু রাসেল হঠাৎ করে মানে ওর ভেতর থেকে কেমন একটা কুকুরের মতো পশু বের হলো, এবং সেটা অনেক লম্বা, এবং তাকে সেটা মানে তাকে মাঝখানে রেখে সেটা ঘুরছে, এবং সে এটা দেখে অজ্ঞান হয়ে যায়, এবং সে সেখানে অনেকক্ষণ পড়ে থাকে। তারপরে সম্ভবত ভোরের দিকে ওই যাদের জমি আর কি, যারা জমি চাষ করে, ওই যাদের কৃষক, ওরা এসে তাকে পায়, এবং তাকে পেয়ে জ্ঞান ফিরলে তখন সে পাশের থানায় চলে গেছিল সে। কিন্তু আবার পাশের থানায় যেতে মিনিমাম মানে তাকে যেখানে পাওয়া গেছিল সেখানে যেতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আচ্ছা, আর সেখানে সে চলে গেছে, এবং পরিচিত রাস্তা ধরে আবার। তো এই বিষয়টা মানে আমাদের ওইখানে খুব প্রচলিত ভোলা। এবং ওকে, সো এই দুটা ঘটনা আমরা যে শুনলাম এতক্ষণ ধরে, এবং আমি জানি না যে আপনাদের কেমন লেগেছে, আপনারা অবশ্যই SMS এর মাধ্যমে জানাবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা এর আগেও বামন নিয়ে আলোচনা করেছি আমাদের ভূত FM এ, এবং বামনের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট এলাকার কথাই আমরা সবসময় শুনতে পাই, এবং সেটা বরেন্দ্র এলাকা হোক বা এরকম জায়গাতেই বেশি হয়। বাট এরকম সাইজের কোন একটা কিছু যদি আপনি ঘুম ভেঙে দেখেও মানে হঠাৎ করে উঠে যদি দেখেন, তাহলে ব্যাপারটা আসলে খুবই ভয়ঙ্কর হবে। এবং আমরা শুনেছি যে অনেকে নিজেদের স্বার্থের কারণেই এই ধরনের বামনকে পালন করেন বা বামনকে রাখেন সঙ্গে, এবং মানে বাসায় অতিথি আসলে অনেক সময় তারা তাদের উপরে চোখ দেয়, এবং বামন যেটা হয় সেটা হচ্ছে খেয়ে ফেলতে চায়, মানুষ খেয়ে ফেলতে চায়। এরকম ধরনের ঘটনা আমরা এর আগেও শুনেছি। আমি একটু আগে বলেছিলাম যে আপনারা কেউ কোনোদিন এরকম দেখেছেন কিনা, যে অনেক রাতে একটা বাচ্চা আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে ফুল বিক্রি করছে এবং কিছুতেই সরছে না। তো আমি খুবই অবাক হচ্ছি যে আমাকে বেশ কিছু আমার রিপ্লাই এসছে এটার। মৌসুম আমাকে বলেছেন, ভাইয়া ওই বাচ্চা কাহিনীটা এয়ারপোর্ট রোডে হয়, এবং আমি নিজেও অ্যাক্সিডেন্ট করেছিলাম, বাট আল্লাহর রহমতে আমার কিছুই হয়নি।
এবং জেনিত আমাকে বলেছেন আই হ্যাভ অলসো সিন আ গার্ল ইন যমুনা সেতু উইথ ফ্লাওয়ার্স, এবং তিনি বলছেন যে শি কেম অ্যান্ড স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আওয়ার কার, এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, সেরকম একটা ঘটনা তাদের সাথেও ঘটেছিল। আচ্ছা, সোনিয়া এবং কাউসার বরিশাল থেকে আমাকে SMS করেছেন, বলেছেন ভাইয়া আমরা হাজব্যান্ড ওয়াইফ প্রতি ফ্রাইডে ভূত FM শোনার জন্য সব কাজ করে রাখি যাতে মিস না হয়ে যায়, এবং প্লিজ নাম দুটা বলবেন। আমি বলে ফেলেছি এবং আপনাদের SMS-টাও পড়ে ফেলেছি। ইনফ্যাক্ট জামি আমাকে SMS করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন রাসেল ভাই আমার SMS পড়েন, আদারওয়াইজ আমি আপনাকে মানে জিন চালান করে দেবেন তিনি, সো আমরা এরকম চাই না রিস্ক নিতে। আনিকা লিখেছেন ঢাকা নিকেতন থেকে যে তার SMS কখনোই পড়া হয় না, এবং তিনি বলছেন মাই হাজবেন্ড মির আদনান আলী অ্যান্ড আমি এভরি উইক ভূত FM টিউন করি, হোপ এই উইকে SMS পড়া হবে। হ্যাঁ, আমি পড়ে ফেলেছি আপনাদের SMS। জিল্লু আমাদের SMS করেছেন, বলছেন ভাই আমার বাসায় আজ আমি একা, তারপরও আমি ভূত FM শুনছি। আপনি তো একদম মানে পুরোপুরি সেই রকম সাহসী একজন মানুষ, এবং আপনি একটা ব্রেভ ম্যান, বুঝতেই পারছি। এবং এই মুহূর্তে যদি কোনো ভূত দেখেন তাহলে তিনি কি করবেন বুঝতে পারছেন। এই ধরনের এই মুহূর্তে কোনো ভূত দেখলে আপনার কিছু করতে হবে না, ভূত আপনাকে দেখে ভয় পেয়ে যাবে, কারণ আপনি একটা অসাধারণ কাজ করছেন। আমি আরো কিছু SMS পড়তে চাই। আমাকে পলি রানী উত্তরা থেকে SMS করেছেন, এবং আমাকে SMS করেছেন জুয়েল চট্টগ্রাম থেকে, এবং আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি আলম মিরপুর 14 ঢাকা থেকে, এবং আমাকে SMS করেছেন রিফাত, এবং আমাকে SMS করেছেন রায়না, আমাকে SMS করেছেন শাউন সহ আরো অনেকে। সো আমি এই SMS গুলো এক একে পড়ে ফেলবো। তার আগে বলি যে যারা এখনো SMS করার নিয়মটি জানেন না তারা SMS করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাকে ইমেইল করতে চান তারা আমাকে ইচ্ছা করলে ইমেইলও করতে পারেন। লিখে ফেলুন bhootfm@radiofurti.fm। আপনি মনে রাখবেন যে আপনার পাঠানো ইমেলটি অবশ্যই কিন্তু আমরা রেখে দেবো আগামী সপ্তাহের জন্য। অর্থাৎ আপনার ইমেলটি যদি আপনার পাঠানো ঘটনাটি যদি সিলেক্টেড হয়, আমরা যদি সিলেক্ট করে ফেলি, তাহলে হয় আপনি এখানে উপস্থিত থেকে আপনার ঘটনাটা শেয়ার করবেন, অথবা আমি আপনার ঘটনাটা পড়ে শোনাবো। সো অবশ্যই উল্লেখ করবেন আপনি এখানে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান কিনা, বা আপনি চান কিনা যে আমি আপনার ঘটনা পড়ে শোনাই। আর সেই সাথে অবশ্যই ফুল নেম, ফুল অ্যাড্রেস এবং একটা অবশ্যই কাজ করে এরকম একটা ফোন নাম্বার সহই আমাকে ইমেলটা করবেন। আমরা আরেকজন গেস্ট এখানে উপস্থিত রয়েছেন, আমরা তার কাছ থেকে কিছু ঘটনা শুনতে চাই, এবং আপনার নামটা একটু বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম অপূর্ব। তো আমার ঘটনাটা অ্যাকচুয়ালি মানে প্যারানর্মাল, বাট এটা দিয়ে মানে আমরা কখনো, আমি আমার বাবা মা আমরা কখনো ডাইরেক্টলি আমরা ক্ষতিগ্রস্ত হইনি। বাট ঘটনাটা হচ্ছে আমাদের কাজের মেয়েকে নিয়ে। আমাদের ময়মনসিংহ থেকে আমাদের বাসায় একটা কাজের মেয়ে আসে। তো ওই মেয়ে নর্মাল কিছুদিন কাজের লোকদের কোপ আপ করতে সময় লাগে, তারা একটু চুপচাপ স্যাড থাকে। বাট সো ওইটা ধরে নিয়ে আমরা 2-1 সপ্তাহ ওই মেয়েটার সাথে একদম কমপ্লিটলি নর্মাল ছিলাম। বাট মানে কিছুদিন পর আস্তে আস্তে মানে 1 মাস 2 মাস যাওয়ার পর আমরা আস্তে আস্তে টের পেলাম যে মেয়েটা শুধুই মানে অ্যাবনর্মাল টাইপের কাজকর্ম করে না, তার সাথে মানে এভরিথিং সারাউন্ডিং উইথ হার, এভরিথিং সবকিছু লাগে, মানে খুবই উইয়ার্ড অ্যাবনর্মাল ফেনোমেনন, একদম নট নর্মাল এট অল। তো কয়েকটা ঘটনা বললে আপনি বুঝবেন। যেমন আমি আপনাকে কিছুদিন আগেও বলেছি যে দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার 3 জন এবং ও হচ্ছে 4th মেম্বার। হ্যাঁ, তো আমাদের বাসায় যে ভাত রান্না করা হতো সেটা দেখা গেল 2 দিন একটা মানুষ কোনো খাওয়া দাওয়া করছে না, 2 দিন। It's not a matter of joke, 48 hours without anything. And the third day ডিনারের সময় একাই আমাদের 3-4 জনের মতো ভাত একাই সে খেয়ে ফেলতো। এটা তৃতীয় দিন দেখা গেল যে ডিনারে সে খেয়ে ফেললো। টাইমটা হচ্ছে কতটুকু সময়ের মধ্যে জানেন? আমার মা কিচেন থেকে ওকে ভাতটা দিয়ে ও জাস্ট খাওয়া স্টার্ট করবে, এমন অবস্থায় মা কিচেন থেকে বের হয়ে আসলো, পানি খেয়ে ডাইনিং টেবিল থেকে আবার কিচেনে গেল, গিয়ে দেখে খাওয়া শেষ। আচ্ছা, মানে উই ওয়ার অস্ট্রাক, মানে এবং মানে এটা কি হলো, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে তখনও
মানে একটু একটু ধারণা করছিলাম যে সামথিং মাইট বি রং, বাট বাবা মা এগুলো, মা যদিও একটু একটু বিশ্বাস করেন, বাবা এগুলো কম বিশ্বাস করেন। আচ্ছা, আপনি বিশ্বাস করেন তো? আমি বিশ্বাস করি, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আই ওয়াজ the least bothered about whatever happened with her. Okay. তো এনিওয়ে, সো আমি এরকম আমার সাথেও কি দুইটা ইনসিডেন্ট হয়েছে, এর মধ্যে ওগুলো পরে আসছি। যেমন আরো কিছু এক্সাম্পল দেই। আমার মনে করেন আমার পিসি, আমার রুমে পিসি হচ্ছে আমার যেখানে টেবিলটা রাখা, তার থেকে হাতের রাইট সাইডে দেখা যাবে 6 ফিট দূরত্ব আমাদের দরজা, মানে আমার বারান্দার দরজা। হ্যাঁ, তো ও বারান্দার ভিতরে আছে, দ্য ডোর ইজন্ট লকড বাট ইটস শাট, দ্য ডোর শাট। তো আমার ডান পাশে কেউ যদি দরজা খুলে, কারণ আপনি বারান্দা থেকে দরজা খুলে ভিতর দিয়ে আমার ডান পাশ দিয়ে চলে আসবেন, আমার পিছন দিয়ে, আই শুড বি এবল টু নোটিস দ্যাট। অবশ্যই। বাট মানে সেভারাল টাইমস হয়েছে এমন যে ও দরজা খোলার শব্দ পাইনি, দরজা খুলে কখন ভিতর দিয়ে পিছন দিয়ে এসে দরজা বের হয়েও চলে গেল আমি টেরও পাইনি। বাট এরকম একবার আমার সাথে হয়েছে যে আমি মানে আমার হঠাৎ একটু কেমন জানি মানে একটু I felt something, so আমি পিছনে তাকিয়ে দেখি যে ও হাঁটছে, এন্ড আমার তখন দেখে মানে হ্যালুসিনেশন বলেন বা যেটাই হোক, আমার মনে হয়েছিল ও মানে মাটি থেকে মনে করেন 2-1 ইঞ্চি উপরে, এরকম মনে হয়েছে। এটা আপনার মনে হয়েছে, বাট আই ডোন্ট নো আমি কতটুকু সত্য এটা দেখেছি। এনিওয়ে, সো আমার প্রথম ঘটনাটা বলি। আমার আমি রাতে একটু বেট নকটার্নাল, সো রাত 3:30 রাতে সময় আমি মানে শুয়েছি, ঘুম আসছে না, আস্তে আস্তে শুয়েছি। তো আমার হঠাৎ পানি খেতে ইচ্ছা হলো। আমার ইউজুয়ালি পানি বেডের সাইডে থাকে, বাট ওই দিন ছিল না। এনিওয়ে, তো আমি আমাদের ডাইনিং টেবিলের সাথে আমাদের ড্রয়িং রুম কানেক্টেড, মানে দেখা যায়। সো ওর স্লিপিং প্লেস হচ্ছে আমাদের ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে ঘুমিয়ে থাকে, এবং মাঝে মাঝে আমার বাবা মা আগে বলেছে যে সামটাইমস এমন হচ্ছে 3:45টার সময় উঠে দেখে পুরা বাসায় শুধু একটা সেন্ট্রাল একটা লাইট জ্বালানো থাকে খুব আস্তে, আর ও জেগে বসে আছে হাঁটু মুড়ি দিয়ে, আচ্ছা, ডুইং নাথিং, জাস্ট জেগে বসে আছে নিচের দিকে তাকিয়ে। মানে এরকম হরর মুভিতে দেখায় না যে একজন মানুষ পুরো কিছু না করে জাস্ট বসে আছে চুপচাপ নিচের দিকে তাকিয়ে, এক্স্যাক্টলি এরকম, নাটকীয় হলেও ঘটনাটা সত্য। তো আমি ওই দিন পানি খেতে গিয়ে দেখি সেম ঘটনা, ও এরকম। হ্যাঁ, আর তার আগে একটা কথা বলে রাখি, আমি শুয়েছিলাম যখন, তখন আমার বেডটা আমার রুমের কোনায়, তো আমি একদম কোনার সাইডে মাথা দিলে আমি আমার ডাইনিং টেবিলে যেখানে পানির জগ বা পানির ফিল্টার সব রাখা থাকে ওই দিকটা আমি দেখতে পারি। তো আমি উপরের দিকে তাকিয়ে আমার মনে হলো যে সামথিং ওয়াজ দেয়ার, মানে আমার কেন জানি মনে হয়েছে, আমার মনে হয়েছে আমি দেখেছি। বাট আমি তখন মনে হলো হয়তো চোখের ভুল বা সামথিং, বিকজ এরকম কোনো কিছু হওয়ার কোনো পসিবিলিটি থাকার কথা না। বাট আমি যখন গিয়েছি পানি খেতে ওখানে, পুরো মানে ওয়েদারটা তখন কুল ছিল, হঠাৎ আমার গরম লাগা শুরু করলো, একদম আউট অফ নোওয়্যার, দ্য হোল ওয়েদার অফ দ্য রুম চেঞ্জড। ও এরকম ভাবেই বসে আছে, বাট আমার মানে মাথা প্রায় ঘাম এসে যাওয়ার মতো অবস্থা। আমি পানি নিতে যাচ্ছি, বাট বাইরে কিন্তু বাতাস, মানে একটু একটু বৃষ্টি সামনে ওয়েদার। সো আমি পানিটা খেতে খেতে চিন্তা করতেছি যে কিছুদিন আগেই ভূত এফএমে বেশ বাবা সুমন ভাইয়া and the rest of the crew, Bhautis crew, আমাদের সাথে একটা জিনিস শেয়ার করেছিলেন যে শীতের রাতেও এমন হয় সামটাইমস যে আপনার হঠাৎ সোয়েটিং শুরু হয়ে যাবে, তখন আপনাকে বুঝতে হবে এনার্জি লেভেল আপ ডাউন করেছে, or something went wrong, something other than the usual. তো আমি গিয়ে পানি খেতে খেতে আমি এগুলো চিন্তা করছি, একবার ওর দিকে তাকাই, একবার উপরে তাকাই, মানে সেই রকম মানে একটা অবস্থা। তো আমি পানি খেয়ে রেখে একবার ওর দিকে তাকালাম, আবার ব্যাক, তো ব্যাক করে আমি আবার শুয়ে গেলাম। কিন্তু তখনও আমার সোয়েটিং হচ্ছে, লাইক 5 minutes, and then আমার আস্তে আস্তে সোয়েটিং স্টপ হলো। সো বাট আই কুডন্ট জাস্ট লেট দিস সিচুয়েশন গো, সো আমি সূরা পড়া শুরু করলাম, আলটিমেটলি আস্তে ভাবে ঘুমাই গেলাম। তো তারপরের দিন আমি আর বাবা মাকে কিছু বলি নাই, বাট এরকম তার কয়েকদিনের মধ্যেই এমন 2 বার হয়েছে যে একদিন দুপুরবেলা আমাদের বাসায় কিচেনে 2টা চুলোর আগুনই ফুল স্পিডে জ্বলছিল। মা আমার রুমে, আমি আমার রুমে, কাজের মেয়ে আমার বারান্দায় শুয়ে আছে বা সামথিং হোয়াটএভার, তো ওখানে আগুন জ্বলছে ফুল স্পিডে। আর আমি ট্রেসপ্যাস করার সময় আমি দেখছি আগুন জ্বলছে কেন,
তো আমি মাকে বললাম, মা তুমি আগুন জ্বালিয়ে রেখেছো কেন? আগুন তো ওইভাবে থাকার কথা না, বাট আনইন্টেন্ডেড এইভাবে শুধু শুধু কেন আগুন জ্বলবে, চুলায় কিছু নেই। তো আম্মু তো শি গট ফিউরিয়াস যে তুই ছাড়ছিস নাকি? আমি বললাম না আমি কেন। তো পরে আলটিমেটলি আমি গিয়ে বন্ধ করে দিই। এন্ড যখন আরেকটা নোট করার মতো বিষয়, আমি আবার যখন ওই রুমে ঢুকেছিলাম, যখন আগুন নিভাবো, রুমে ঢুকার সাথে সাথে আগুন কিন্তু একটু দূরে, মানে চুলাটা কিন্তু দূরে, বাট রুমে ঢুকার সাথে সাথে আমার একটু গরম লেগে উঠেছিল। বাট এটা হয়তো অনেকে শুনে বলবে যে এটা তো ভৌতিক কিছু না। আমি আবার বলি, আমাদের ঘটনাতে আমরা ডাইরেক্টলি আমরা ক্ষতিগ্রস্ত হইনি, বাট it was paranormal. That's why I'm sharing with you guys. So আমি ওখানে গিয়ে একটু গরম লেগে উঠলো, and আমি চুলাটা আস্তে করে বন্ধ করে দিয়ে আমার কাজে আবার ফেরত গেলাম। এর কয়েকদিনের মধ্যে আবার সন্ধ্যায়, মানে যেই টাইমটাকে প্রচলিত বাংলায় মানুষ বলে না ক্ষীণের সময়, এই সময় ঘুমাতে হয় না, এই সময় বাইরে যেতে হয় না, এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তো ওই সময় দেখি যে সেম অবস্থা, মা ঘুমাচ্ছে, মানে দুপুরে ঘুমিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে, and আমি আমার রুমে, কাজের মেয়ে বারান্দায়, ও ইউজুয়ালি এইরকম ফ্রি টাইমে বারান্দায় থাকে, হোয়াটএভার। তো ওখানে আমি তারপর দেখি যে চুলা জ্বালানো। তো মাকে আর আমি উঠাইনি। আমি তখন আমার ওই দিন মনে আমার খটকা লেগেছিল যে মানে আমি কিছুক্ষণ আগেও দেখলাম চুলা নর্মাল, এখন কেন চুলা চলবে? একদম চুলা ফুল স্পিডে চলছে। তখন চুলা আবার বন্ধ করে দিলাম। তারপরে একদিন, মানে এগুলো হচ্ছে ওদের ঘটনা। and the second thing I encountered was that আমি একদিন 8:30 বা সামথিং সময় আমি টিভি দেখছি, and she was beside me, ও টিভি দেখছে আমার সাথে, I didn't mind, okay whatever. তো আমাদের বাসা একটু বলে রাখি, আমরা থাকি 9th ফ্লোরে, অর্থাৎ 10 তলায়, আর আমরা থাকি হচ্ছে হাতিপুলে। তো হাতিপুলে মেইন রোডের উপর 10 তলায়, মানে ঠাস করে 8:30 PM বা 9:15 বা এইরকম টাইমে জানালায় কেউ ইট মারার মতো ক্যাপাবিলিটি কারো নাই। আমাদের পাশের বাসা থেকেও এটা সম্ভব না, ঠিক আছে? বাট মানে ইটস জাস্ট ইম্পসিবল। বাট আমি দেখলাম, আমি টিভি দেখতে দেখতে আমাদের ঠিক পিছনে, হ্যাঁ জানালাতে একটা ইটের মতো আওয়াজ হলো, মানে ইট ওয়াজ কাইন্ড অফ আ নোটিফিকেশন অফ সাম কাইন্ড। সো আমি মানে ইট মারার আওয়াজে আমি খুব বিরক্ত হইলাম। আমি আবার চিন্তা করছিলাম যে আমি তো লজিক্যালি আনসার খুঁজতেছি যে এটা কেন হইলো। আমি পিছনে গিয়ে দেখার চেষ্টা করলাম যে সমস্যাটা কি, বা কিছু, বা আমাদের পাশের মানে ঠিক অপোজিটে একটু লেফট সাইড আবার কনস্ট্রাকশন হচ্ছে। তো কনস্ট্রাকশন থেকে আমি চিন্তা করলাম যে এখান থেকে শ্রমিকরা কেউ ফাইজলামি করলো নাকি। তো আমি গিয়ে দেখি যে না, ওখানে কেউ নাই। তাছাড়া দ্যাটস ওয়ে টু ফার। আমি তখন গিয়ে ক্যালকুলেট করলাম ইটস জাস্ট নট পসিবল হিউম্যানলি। তো আমি ওখান থেকে পিছনে গিয়ে আমি টিভি আবার দেখা শুরু করব, দেখি যে ও নাই। তো আমি এরকম বেশ কয়েকবার আবার এরকম আমি ওকে এনকাউন্টার করেছি যে ও আমাদের বাবা মার রুমে, আমার ওই সময় বাবা মাও কেউ বাসায় ছিল না, তো বাবা মার রুমে বারান্দায় ও একা একা মানে হয় দাঁড়িয়ে আছে নাহলে বসে আছে, বাট স্ট্রেট, একদম স্ট্রেট। আচ্ছা, এরকম আমি 2-3 বার চুপি চুপি গিয়ে দেখছি, ওকে দেখিয়েছি, বাট নাথিং। মানে ও জাস্ট চুপ একদম দাঁড়িয়ে আছে, বা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, দুইটার একটা। হ্যাঁ, এন্ড ও যখন থাকতো যে কোনো রুমে দরজা খোলা থাক বন্ধ থাক, ও লাইট অফ করে থাকতো। লাইক নর্মালি মানুষ কি করে, একটা রুমে ঢুকলে লাইট জ্বালায়, কেউ তো অন্ধকারে শুধু শুধু বসে থাকবে না। বাট ও অন্ধকারে, মানে যেভাবে আমি রাত 3:30টার সময় আমি যেভাবে দেখেছিলাম, হাঁটু মুড়ি দিয়ে নিচের দিকে মুখ করে, ঠিক অন্ধকারে সেভাবে বসে আছে। তো আমরা বেশ কয়েকবার বলছি যে কি ব্যাপার এভাবে, এটা কি, তখন কোনো আনসার দেয় না। মাঝে মাঝে বলতো যে হুকুম আছে, জাস্ট এই কথাটা, হুকুম আছে, মাঝখানে এইগুলা বলতো। তো আমরা তখনও কিছু বুঝি নাই। বাট আলটিমেটলি একদিন মানে ও নিজে স্বীকার করছে। ওইটা কিভাবে এখন বলি, it was back 3 years ago I guess. তো আমি যে স্কুলে পড়তাম, মাও সেই স্কুলে টিচার। সো আমি আর মা ইউজুয়ালি একসাথে বাসায় ফিরি, একসাথে লাইক 2 PM or something ব্যাক করে দরজাটা, ওই দিন আর কলিং বেল দেয়নি। মানে আমার কেন জানি কলিং বেল দেওয়াটা আমার কাছে মানে মিনিংলেস লাগতো। ইফ ইউ আর জাস্ট আনলকিং দ্য ডোর, ওয়াই প্রেস দ্য কলিং বেল? সো আমি কলিং বেল না দিয়ে জাস্ট আমরা লক খুলে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আই ডিডন্ট নোটিস, বাট মা আমাকে বলতেছে, অপূর্ব ডু ইউ নোটিস সামথিং? ওই মেয়েটা কথা বলতেছে কার সাথে যেন। তো ওই মেয়েটা কার সাথে যেন কথা বলছে, এন্ড বলতেছিল যে এই যা সামথিং লাইক দ্যাট। এন্ড মানে ভেরি ফানি। আমি যখন শুনছি, I began to laugh.
I started laughing and তারপরে মানে আমি মানে একদম least bothered, just like I said, আমি আমার মতো আমার কাজ করতেছি। তো মা ওকে মানে এই সব এত ঘটনা এগুলো মিলিয়ে মা ওকে জিজ্ঞেস করলো যে তোর সাথে কি কিছু আছে, তোর ঘটনা কি, বল 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 বলে ও লজ্জা আবার একটু লাজুক প্রকৃতির ছিল। না 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 নাথিং, বাট কাজটা একদম নর্মাল করতো, মানে এভরিথিং ওয়াজ নর্মাল উইথ হার, জাস্ট এগুলো। আবার আমাদের কোনো ক্ষতিও করতো না, আমাদেরকে মানে এক্সট্রা কথাবার্তা বলা কিছুই না, ওর কোনো চাহিদাও নাই, টিভিও অন করে না না বললে, নাথিং, মানে জাস্ট লাইক আ রোবট। তো ওকে আম্মু পুক পোক করে 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 ওকে কথা বের করলো যে ওর সাথে আসলেও একটা অতৃপ্ত আত্মা আছে। আমি তো জানতাম যে জিন থাকতে পারে, কিন্তু অতৃপ্ত আত্মা জিনিসটা আমার কাছে মানে মানে আই ওয়াজ পুরো বোল্ড ফ্রম দ্য ব্লু যাকে বলে। তো ওই ঘটনা বললো যে ও নাকি গ্রামে যখন ওর তো পরিচিত বন্ধু বান্ধব সমবয়সী মেবি ওরা হাঁটছিল একটা বাগানের মধ্য দিয়ে, কোন একটা বাগান, মোস্ট প্রবাবলি আম বা কাঁঠাল হবে গাছ। তো ওইখান দিয়ে ওর বন্ধুরা হেঁটে যাচ্ছিল, বাট ও একটু পিছনে পড়ে গেছিল বা সামথিং বা হোয়াটএভার, তো ও একটু আলাদা হয়ে গেছিল। এন্ড তখন ওই অতৃপ্ত আত্মা নাকি ওর ওড়নাটা ফেলে দেয় মাটিতে। তো ও ওইটা মানে বাগান তো কেউ নাই আশেপাশে, সো ও জাস্ট পা দিয়ে ওই জিনিসটা উঠিয়েছিল। এন্ড এই যে পা দিয়ে উঠিয়েছিল, দ্যাট ওয়াজ আ মিস্টেক, বিকজ ওই জিন বলেন আর অতৃপ্ত আত্মা বলেন হি গট ইনসাল্টেড যে আমি ফেললাম এটা পা দিয়ে উঠালো কেন। আমি যখন এই ঘটনাগুলো শুনেছি, ট্রাস্ট মি, আমার কাছে খুব নাটকীয় এন্ড উইয়ার্ড লেগেছিল, বাট সিন্স আমরা প্রমাণ পেয়েছি যে abnormal stuff happen, so I have no clue but to believe her, because ও এগুলো কথা বানায় বানায় এত ক্রিয়েটিভিটির সাথে এরকম ভাবে বলতে পারারও কথা না। এনিওয়ে, তো আমি তারপর শুনলাম যে ওই মেয়েটা নাকি তারপরে ওই ওড়না উঠানোর পরে একজনকে সাথে সাথে দেখলো লম্বা করে একটা অবয়ব তার সামনে উপস্থিত, এবং তাকে সামথিং মানে কমিউনিকেট করছিল, বাট এরকম আনইউজুয়াল ফেনোমেনন দেখেই ওই মেয়ে ওখানেই ফিট। তো তারপরে ওর ফ্রেন্ডরা মিলে ওকে নিয়ে উঠিয়ে তারপর কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে, তখন ও মানে জাস্ট হা করে ডান বাম তাকাচ্ছে ওইরকম ভাবেই ও ডিটেল বলেছিল মাকে। তো এরকম তাকাচ্ছিল, তারপরে ওকে নাকি তাবিজ দেওয়া হয়েছে, তারপর ওকে ঘটনা জিজ্ঞেস করছে কি হয়েছে ওর বাবা মা, তারপর বলছে যে এই হয়েছে। তো তাবিজ নাকি ও যতক্ষণ পড়তো এভরিথিং ওয়াজ ফাইন, বাট তাবিজ যখনই খুলে ফেলতো ওর আবার প্রবলেম হতো। এন্ড এই যে তাবিজ পড়ে থাকার বিষয়টা, মানে আমার কথা হলো যে কেউ সুস্থ মানুষ, মানে আপনাকে কেউ যদি আপনি এরকম কিছু হয়, তো আপনাকে যদি কেউ তাবিজ দেয়, আপনি তো এটা খোলার কথা না ইউজুয়ালি, বাট ওকে নাকি ওইটা খুলতে বাধ্য করা হইতো। মানে দ্যাট গাই ইউজ টু hypnotize her by some means or I guess something, হ্যাঁ, and then ও এরকম আবার ওইটার ইয়েতে হয়েছে। তো বাট আরো কিছু ফেনোমেনন আছে, যেমন ও যেরকম নিঃশব্দে চলাফেরা করতো, এই কারণে আমি মানে ফান করে আমার মার সাথে আমি ওকে বলতাম, মা এটা তো ব্যাটম্যান জিন, ব্যাটম্যান একটা কাজের মেয়ে রাখতো। সো আমরা এতক্ষণ যে ঘটনাটা শুনলাম, এরকম ঘটনা আমি অনেকের কাছে এরকম ধরনের ঘটনা শুনেছে, এবং একটু আগে আমরা যখন শুরু করেছিলাম ভূত এফএম, তখনও এরকম একটা ঘটনা দিয়ে ইনফ্যাক্ট শুরু করেছিলাম। তো আজকেও সেরকম ঘটনা মিলে গেছে, এবং মানুষ মানে যখন পজেসড হওয়ার পরে এই ধরনের মানে অদ্ভুত কিছু আচরণ করে, এবং সবচাইতে বড় যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে নাকি মানুষের কণ্ঠস্বর বদলে যায়, এবং আজব অনেক কিছু মানুষ করে। মানুষের মধ্যে অনেক ধরনের ক্ষমতা দেখা যায় যেগুলো আসলে ন্যাচারালি মানুষ পারে না, সেরকম কিছু অসাধ্য কাজ সাধন করে ফেলে। সো কিছু একটা থাকতে পারে কি পারে না সেটা আমি বলবো না, বাট মানে কিছু কিছু উদ্ভট এরকম ঘটনা ঘটে, না হলে এত মানুষ এই ঘটনাগুলো আসলে বানিয়ে বলতে পারে না, বা এত মানুষগুলো এই ঘটনাগুলো পাবে কোথায়, বা একই ধরনের ঘটনা অনেক জায়গায় কিভাবে ঘটবে। আমার প্রশ্ন হচ্ছে এখানে, মানে আসলে সত্যি কথা বলতে কি যে সিচুয়েশনটা একটু অন্যরকম হয় হয়তো, কিন্তু অলমোস্ট ম্যাক্সিমাম ঘটনাগুলো কিন্তু মোটামুটি খুব কাছাকাছি। সো এরকম মানে এরকম হওয়ার কারণ খুবই কম যে
কুড়িগ্রামের একটা লোকের সাথে একটা ঘটনা ঘটলো, সেই লোকটি পুরান ঢাকায় এসে আরেকজনের সাথে সেই ঘটনাটি শেয়ার করলো। এরকম ঘটনা কিন্তু খুব কমই ঘটে, তাই না? সো আমি জানি না আসলে আমি হয়তো কোনো একটা কিছুর পক্ষে শোনাচ্ছে আমার কথাগুলো, আমি কোনো পক্ষে বা বিপক্ষে যেতে চাচ্ছি না। লুসাই ধানমন্ডি ঢাকা থেকে লিখেছেন যে ভাইয়া আজকের ইনসিডেন্ট গুলো অনেক ইন্টারেস্টিং, থ্যাংক ইউ সো মাচ। ভূত এফএম ভূত ফ্রম সিলেট লিখেছেন যে সে কখন থেকে 2টা নাম্বার থেকে এসএমএস করছি, প্লিজ কিছু তো বলুন। কংগ্রাচুলেশনস, এটাই আমার বলার আছে, আপনার এসএমএসটি পড়া হয়েছে। আর মোহাম্মদ নুরুল্লাহ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে লিখেছেন যে ভাই অনেকদিন পর ভূত এফএম শুনছি, অনেক মজা লাগছে, ভয় লাগছে। সো আমারও খুব ভালো লাগলো শুনে যে আপনার ভয় লাগছে এবং ভালো লাগছে। আমাকে তরিকুল ইসলাম রাজশাহী নিউজ থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাকে এসএমএস করেছেন রুহুল খুলনা থেকে, এবং আমাকে এসএমএস করেছেন সম্রাট কানন চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, সানি রাজশাহী থেকে এসএমএস করেছেন, মাসুম আমাকে এসএমএস করেছেন, ফাহিম উত্তরা থেকে এসএমএস করেছেন, এবং তিনি আমার সাথে রেগুলার শোনেন আমাদের এই শো এবং অনেক 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 বেশি পছন্দ করেন, সেই ভালো লাগার কথাই তিনি জানিয়েছেন। আর আমাদেরকে নামটা পড়তে পারছি না, ভ্যাম্পায়ার আমাদের এসএমএস করেছেন, এছাড়াও রাজু বাগেরহাট থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ধানমন্ডি থেকে দীপ সহ আরো অনেকে। যাই হোক, আমরা আবারও ফিরে আসবো, তবে তার আগে একটা ছোট্ট ঘটনা দিয়েই শেষ করি না, একটা ছোট্ট ঘটনা নিয়ে তারপর একটা ব্রেকে যাই। আচ্ছা, আমাদের একটা ছোট্ট ঘটনা পাঠিয়েছেন একজন। তিনি বলছেন যে ফার্স্টে জিজুর বোন তার হাজবেন্ড বাড়িধারায় থাকতেন, পরে তার বোনের হাজবেন্ড গুলশান 2-এ ফ্ল্যাট কেনেন, সেখানে শিফট হন, এবং জিজুর বোন তার হাজবেন্ড তাদের 1 বছরের একটি বেবি এবং তার হাজবেন্ডের মা একটি কাজের বুয়া নেওয়া হয় ছোট্ট বাচ্চাকে দেখে রাখার জন্য এই কাজের বুয়াটাকে নেওয়া হয় বেসিক্যালি। এবং ঘটনাটি সেই ফ্ল্যাট থেকেই শুরু। কয়েকদিন ওইখানে থাকার পর কিছু আনন্যাচারাল জিনিস ফিল করেন, এবং আপু এবং তার হাজবেন্ড দুজনেই এটা ফিল করেন। আচ্ছা, লিখেছেন এইভাবেই, মানে শব্দগুলো হবে যে আপু এবং তার হাজবেন্ড দুজনেই এই ঘটনা ফিল করেন, কিন্তু লিখেছেন বলে আমি তার মতো করে পড়ছি আর কি। যেমন হঠাৎ করে আপু যেই রুমে থাকতো ওই রুমের লাইট অফ হয়ে যাওয়া কিছুক্ষণের জন্য, এবং এরকমও হতো যে ঘরের লকড দরজা খুলে যেত। ভাইয়া এবং আপু ফার্স্টের দিকে এত গুরুত্ব দেননি, বাট রাতে তারা খুব ডিস্টার্ব ফিল করতেন। তার একটু ডেসক্রিপশন দিচ্ছি। একবার ভাইয়া এবং আপু ঘুমাতে যাওয়ার পর তারা আলমারির ভেতরের দিক থেকে মনে হলো যে কেউ একজন যেন হালকা সাউন্ড শুনতে পায়, একটা মানে ঠিক আলমারির ভেতর দিক দিয়ে শব্দ আসছে। একটু পর কন্টিনিউয়াসলি সাউন্ড হওয়ার পর আপু উঠেন এবং আলমারি খুলে ফেলেন চাবি দিয়ে, বাট দেখেন যে ভেতরে কিছুই দেখতে পান না তিনি, যে কিছুই নেই ভেতরে, কিন্তু ভেতর থেকেই শব্দটা আসছিল, লাইক কোনো পোকা সাউন্ড করছে কিনা। যেহেতু নতুন উঠেছেন বাসায়, সুতরাং আরেকটু সন্দেহ হয় তার। দেন লক করে আবার ঘুমাতে চলে আসেন। দেন ঘুমাতে আসার পর আবার সাউন্ড শুনতে পান একইভাবে আলমারির ভেতর থেকে, এবং শব্দটা হচ্ছে খাটের দরজায়, এবং কাঠের দরজায় শক্ত কিছু দিয়ে হালকা বাড়ি দিলে যে সাউন্ড হয় ওই রকম একটা শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। বাট যেহেতু ওইখানে শুধু কাপড় ছিল এবং এরকম সাউন্ডটা খুব অদ্ভুত লাগছিল তখন। দেন কয়েকদিন পরে আস্তে আস্তে তাদের ঘুমাতেই খুব অসুবিধা হয়। প্রায় রোজ রাতেই এমন সাউন্ড হতো, হয় আলমারিতে না হলে ওয়াশরুমের ডোরে। এবং আরেকদিন রাতে প্রায় 3টার দিকে ওই লকড আলমারি হঠাৎ করে খুলে যায়। আপু উঠে গিয়ে দেখেন কেউ চাবি দিয়ে খুলে যেরকম ভাবে খোলে সেভাবেই লকটা খোলা আলমারির, মানে বন্ধ একটা লক খুললে যে অবস্থা হয় আর কি, কিন্তু কোনো চাবি নেই। আপু অনেক অবাক হয়ে গেলেন, বিকজ আপু ঘুমাতে যাওয়ার আগেই আলমারিটা লক করে গিয়েছিলেন। এটি একবার হলে আপু হয়তো ভাবতো যে হয়তো আপনি লক করতে ভুলে গিয়েছিলেন, কিন্তু এটি অনেকবার হয়েছে।
আর আপু বলেছেন যে তিনি বুঝতে পারছেন না যে লকটাতে কেউ মানে লকটা কে খুলছে, কজ লকটা খুললে একই সাউন্ড হয় ন্যাচারালি। আর অনেক সময় এমনও হয়েছে যে রাতে ওই আলমারি খুলে ফ্লোরে জিনিসপত্র সব পড়ে থাকতে দেখা গেছে। সো তার কয়েকদিন পরে এরকম ভাবে চলছিল এবং তার কয়েকদিন পর একদিন সন্ধ্যায় ভাইয়া তার বেবি আর সার্ভেন্ট সহ একটি দাওয়াতে যান। শুধু বাসায় ছিল ভাইয়ার মা। আপু যাওয়ার সময় তাদের রুমটা লক করে দিয়ে গেছেন এবং এসে শুনলেন তার মা বলছে, বাবা আমাকে আর এই বাসায় একা রেখে কোথাও যাবে না। ভাইয়া মানে জিজ্ঞেস করলেন যে কেন, কি হয়েছে? তখন তার আম্মা বললেন যে তোরা যাওয়ার পর আমি আমার রুমে বসে দোয়া পড়ছিলাম, হঠাৎ দেখি তোদের রুমের দরজায় কি যেন পেছন দিক দিয়ে ধাক্কা দিচ্ছে অনেক জোরে জোরে, মনে হচ্ছে ভেঙে ফেলবে। আবার মুখ দিয়ে ডোরের মানে নখ দিয়ে ডোরে আঁচড় কাটছিল। আমি তখন তোদের রুমের সামনে যাই, রুম লাগানো থাকায় আমি খুলতে পারিনি। তো আমি আওয়াজ দিলাম যে ভেতরে কে? কোনো উত্তর দেয় না কেউ, শুধু ধাক্কা দিচ্ছে দরজা। আমি ভয় পেয়ে আমার রুমের দোয়া পড়তে পড়তে এগিয়ে আসি, মানে চলে আসি এবং একটু পরে ধাক্কা দিচ্ছিল কে জানি জোরে জোরে, মানে লিখেছেন খুব মানে এলোমেলো ভাবে, আমি পড়তে একটু সমস্যাই হচ্ছে। মানে ব্যাপারটা এরকম ধরনের যে তার মা বাসায় একা ছিলেন এবং তিনি হঠাৎ করে দেখলেন যে তার ছেলের ঘর থেকে ভেতর থেকে একটা সাউন্ড আসছে এবং মনে হচ্ছে ভেতর থেকে কেউ যেন দরজায় টোকা দিচ্ছে, এরকম একটা সাউন্ড আসছে এবং সেই সাউন্ডটা শুনে তিনি ঘরের কাছে গেলেন এবং দেখলেন যে ঘরের দরজা লকড, তিনি খুলতে পারলেন না এবং তিনি যখন আওয়াজ দিলেন যে ভেতরে কে, তখন তিনি ভেতর থেকে কোনো আওয়াজ পেলেন না এবং নিজের রুমে ফিরে আসার সঙ্গে সঙ্গে আবারও তিনি সেই আওয়াজ শুনতে পেলেন। এরকম অনেক প্রবলেম ফেস করার পরে 1 মাস পরে ভাইয়া বাধ্য হন ওই ফ্ল্যাটটি ছাড়তে। এটি ঘটেছিল 2010-এর লাস্টের দিকে এবং আমি নিজেও একবার ওই ফ্ল্যাটে গিয়েছিলাম বেড়াতে, বাট কোনো কিছুই শুনিনি যে ওই ফ্ল্যাটে হন্টেড বা এরকম কিছু। ফ্ল্যাট ছাড়ার পর জিজুর কাছ থেকে এটা শুনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে জিনিসটা লেখাও ইংরেজি ফন্টে, আবার তারপরেও একটু বেশ এলোমেলো লাইনে, সো একটু ঝামেলাই হলো পড়তে, হয়তো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি আবার কিছু SMS এর নিয়মটা বলি, যারা SMS করছেন তাদেরকে একটু নিয়মটা বলে দিই। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। একটা ছোট্ট ব্রেক নিব আমরা এবং ছোট্ট একটা গানের পরে আবারও ফিরে আসছি। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসবো নতুন নতুন সব ঘটনা নিয়ে। Bot FM. ফিরে এলাম আবার আমি রাসেল ভূত FM নিয়ে এবং ঘড়িতে সময় রাত 1:10। আমার খুব অদ্ভুত লাগে যে এখনো অসংখ্য SMS আপনাদের কাছ থেকে পাচ্ছি। যারা SMS পাচ্ছেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, অর্থাৎ যারা SMS পাঠাচ্ছেন আমাদেরকে, আর যারা আমাদেরকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত রাত জেগে মানুষ বেশ আনন্দ নিয়ে ভয় পাচ্ছেন। এবং সত্যি কথা বলতে যে এই বাকি রাতটা যদি ঘুম না আসে তাহলে খুব কষ্টে কাটবে আমি জানি, কারণ মানে গল্প বা ঘটনা যেটাই বলুন না কেন, সেটা যেরকমই হোক না কেন, পরবর্তীতে সেইগুলো বারবার করে ঘুরে ফিরে মাথার মধ্যে আসে এবং সেটা মানে এখন একটা জিনিস হয় কি যে শোনার সময় এক ধরনের ফিলিং হয়, শোনার পরে কিন্তু আরেক ধরনের ফিলিং হয়। কারণ শোনার পরে আমরা সেই জিনিসগুলো যখন ভাবতে শুরু করি তখন আমাদের আরো কিছু চিন্তা, আমাদের আরো কিছু মানে আমরা আরো কিছু অনেক কিছু ইমাজিন করি, সেই সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত ইলিউশন তৈরি হয় এবং সেখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু বেশ কষ্টকর। তো এখনো পর্যন্ত এই সমস্ত জেনে বুঝে সজ্ঞানে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আর যারা SMS পাঠাচ্ছেন তাদেরকে তো মানে ধন্যবাদ জানানোর কোনো ভাষাই আমার জানা নেই। তো যারা SMS পাঠাতে চাচ্ছেন কিন্তু পারছেন না তাদেরকে আরো একবার বলি, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে রাহান SMS করেছেন এবং তিনি বলেছেন কত SMS করি একবারও পড়ো না, আমি পড়ে ফেললাম। লিওন SMS করেছেন, লিওন এবং লিনা
আমি তার SMS ও পড়ে ফেললাম। আব্দুল আলিম ফ্রম চিটাগং লিখেছেন যে আই লাইক ভূত FM, থ্যাংক ইউ সো মাচ। আমরাও আপনাদের অনেক পছন্দ করি এবং একটু আগে সেই ঘটনা বলছিলাম। এছাড়াও আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি সাজেরিন, আজকের ঘটনাগুলো শুনে তার বেশ মজা পাচ্ছেন তিনি। ওকে, আর আমাদেরকে SMS করেছেন সৈয়ব সৈনিক, এবং আমাদেরকে SMS করেছেন মাসুদ এবং রাজীব, SMS করেছেন আমাদেরকে মিস নার্গিস, SMS করেছেন সনেট, SMS করেছেন আমি এরপরেও দেখতে পাচ্ছি মনির, এবং তিনি বলেছেন অনেক SMS পাঠানো হয় কিন্তু কোনো SMS পড়া হয় না। বাট আমি এই অভিযোগটা সবচেয়ে বেশি শুনতে হয় আমাকে, তারপরেও বলছি যে আপনাদের SMS গুলো সযত্নে সংরক্ষিত থাকে, আর মাঝে মাঝে মানে পুরনো SMS কিন্তু পড়ি আমি। ঘোস্ট অ্যাঞ্জেল আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন মাই নেম রায়হান, আচ্ছা তিনি রায়হান আমাদের SMS করেছেন আর কি। এছাড়াও আমাদেরকে SMS করেছেন ঢাকার মোহাম্মদপুর থেকে রাজ, আমাদেরকে SMS করেছেন শান ফ্রম বাড্ডা, এছাড়াও পিপ ফ্রম রাজশাহী 0 পয়েন্ট, জাহিদ আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন রিপন, এছাড়াও মহানূর SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন আমাদেরকে বাহারুল, সোহেল SMS করেছেন, লিটন আমাদের SMS করেছেন। এবং আজকের ভূত FM তার দারুণ লাগছে। আসলে এটাই হয় আসলে ন্যাচারালি, যে একটা ঘটনা আপনার কাছে ভালো লাগবে না, আরেকজনের কাছে ভালো লাগবে, আবার একটা ঘটনা আপনার কাছে একেবারে মানে খুবই ভালো লাগবে, আরেকজনের কাছে মোটেই ভালো লাগবে না। সো ব্যাপারগুলো এরকমই। এবং আমি ঠিক মানে একদিন দেখি যে আমার কাছে খুব বেশি ভয় লাগলো এরকম একটা ঘটনা একজন পাত্তাই দিলেন না, আবার একজনের কাছে মোটামুটি একটা ঘটনা লাগলো যে ঘটনাটা আসলে ঠিক তেমন ভয়ের না, বাট অন্য একজনের কাছে সেটা অনেক বড় একটা ভয়ের ঘটনা মনে হলো। এরকম হয় আসলে, কে যে কোনটাতে ভয় পাবে এটা কোনোভাবেই মানে সঠিকভাবে ভেবে বলা যায় না। আরেকটা জিনিস বলবো ভয় নিয়ে, অনেকেই ভয় পেতে চান, অনেকেই ভয়ের কিছু দেখতে চান, তাদের জন্য বলবো যে আসলে যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন না, এই যে বাথরুমে যান, বাথরুমে গিয়ে আয়নার দিকে অনেকে তাকাতে ভয় পান, আয়নার দিকে তাকালে মনে হয় যে অনেকের কাছে যে অদ্ভুত কিছু একটা দেখবেন। অনেকে লাইট অন করে তারপরে বাথরুমে ঢোকেন, ওই যে টিউবলাইট জ্বলার সময়টুকু দেন না, মানে টিউবলাইট আগে জ্বলে তারপরে অনেকে বাথরুমে ঢোকেন, অনেকে বাথরুমে ঢোকার পরে আশেপাশে তাকাতে ভয় পান। তো এরকম ধরনের ঘটনা যে আপনি মুখ ধুতে গেছেন কিন্তু আয়নার দিকে তাকাচ্ছেন না, যে পেছনে কিছু একটা থাকতে পারে। অনেকে অনেক রাত্রেবেলায় হয়তো দেখা গেছে যে জানালা খুলে শুয়েছিলেন, জানালাটা অফ করতে উঠতে চাচ্ছেন না। অনেকে দেখা যায় যে ঘরের চারিদিকে ভালোভাবে দেখে নিতে চাচ্ছেন না, যে দেখলেই হয়তো একটা অপ্রস্তুত কোন একটা অবস্থার মধ্যে আপনি পড়তে পারেন, মানে অপ্রস্তুত হতে পারেন, এরকম একটা চিন্তা থেকে হয়তো আপনি দেখছেন না। তো এইগুলো এই যে এই ভয়ের ব্যাপারটা কিন্তু আসলে এইগুলোই, যে কিছু একটা আছে। অনেক সময় এরকম অস্বাভাবিক ব্যাপার কিন্তু ঘটেই থাকে, যে আমার মনে হয় যে আমার সঙ্গেও কোনো একজনের অস্তিত্ব আমার এই ঘরটাতে আছে, আমার সঙ্গে কোনো একজনের অস্তিত্ব, কেউ একজন আমার সঙ্গে হাঁটছে, কেউ একজন আমার সঙ্গে কোনো একটা কিছু শেয়ার করছে, কেউ একজন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, আমি তাকালেই দেখতে পাবো, এই জন্যই আমি তাকাচ্ছি না। ভয়ের ব্যাপারগুলো কিন্তু এখানেই। যদি আমি তাকিয়ে ফেলি, কিছু দেখতে পেলাম না, ভয় পেলাম না, বা কিছু একটা দেখতে পেলাম আরো বেশি ভয় পেলাম, বা তখন হয়তো শিওর হয়ে গেলাম, কিন্তু তারপরে ঠিক ওই যে ভয় পেতে পারি পেছনে তাকানো যাবে না, এই ব্যাপারটা কিন্তু চলে যাবে। সো মানে এটা হরর মুভিতেও এই ট্রিক গুলো কিন্তু খুব বেশি ইউজ করে, যে দেখা যায় যে আমি চাচ্ছি কিছু একটা দেখতে, কিন্তু দেখাচ্ছে না, যখন দেখিয়ে ফেলে তখন সেই ইন্টারেস্টটা থাকে না। সো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেলছি আমি। তার আগে আমি আরো কিছু SMS পড়ছিলাম, SMS পড়ার মধ্যেই অনেক কথা বলে ফেললাম। আমি আমাদের গেস্ট রয়েছেন, সেই সমস্ত গেস্টদের ঘটনায় যাই, কারণ তাদের কাছে প্রত্যেকের কাছে অনেক বেশি ঘটনা রয়েছে, এবং সাধারণত এই ধরনের আলাপ কেউ শুনতে চায় না। তবে ঘটনায় যাওয়ার আগে আমি একটু বলবো যে আমরা ঢাকা শহরের মিরপুরের কোনো একটা জায়গার একটা বাসা নিয়ে এর আগেও আলোচনা করেছি, আপনারা শুনেছিলেন, এবং সেটা নিয়ে অনেক ফেসবুকিং হয়েছে, মানে অনেক ধরনের সেই বাসার ছবি অনেকে আপলোড করেছিলেন, অনেকে অনেক কিছুই করেছেন, এবং সেই বাসায় যেই গিয়েছেন না কেন সেই বাসার আশেপাশে কেউই ব্যর্থ হয়ে ফেরেননি। তো আমাদের সঙ্গে আজকে যে গেস্ট আছেন এখানে উপস্থিত, তিনিও ব্যর্থ হয়ে ফেরেননি। তিনি দুইবার সেই বাড়িতে, মানে পরপর দুইবার সেই বাড়িতে গিয়েছেন, এবং দুইবার ভিন্ন দুই অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন, এবং তারপরে সেই রিয়াকশনটাও চলেছে অনেকদিন ধরে। সেই রিয়াকশনটা মানে তার প্রেক্ষিতে মানে অনেক কিছু ঘটেছে তার জীবনে, তো সেগুলোই শুনবো। আমি পরিচয় করে দিই আপনার সাথে। আগে আপনার নামটা বলবেন প্লিজ। হাই লিসেনার্স, আমি শুভ, আর আমি মিরপুর থেকে এসেছি। আর আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি তাহলে। প্লিজ।
আমি ঘটনাটা ঘটেছিল মিরপুরেরই মানে একটা স্থানে ছিল এই একটা বাড়ি, মানে সেই বাড়িটাতে মানে সে বাড়িটার যে মালিক ছিল আসলে সেই অরিজিনাল মালিকটা এখন আর সেই বাড়িতে নেই। তো সেখানে একটা হুজুর থাকে এবং বাড়িটা একটা নির্দিষ্ট মানে এত বড় একটা প্লেস নিয়ে অবস্থিত যে তার ভেতরে 5 থেকে 6টার মতো বিল্ডিং আছে এবং প্রতিটা বিল্ডিংই প্রায় 5 থেকে 6 তলা হবে এবং ফ্রন্ট সাইডের যে রোডের সাইডে যে বিল্ডিংটা আছে সেটা প্রায় 5 তলার মতো। তো আমি এখানকারই একটা এপিসোডে গত বছর, তখন প্রায় শীতকাল ছিল, তখনই আমি এই বাড়িটা সম্বন্ধে শুনছিলাম। তো শুনে আমার বেশ আগ্রহ হলো এবং আগ্রহ হওয়ার পরে আমি আমার একটা বন্ধুকে নিয়ে, ওর নাম ছিল শুভ, ওকে নিয়ে আমি একদিন মানে তখন আপনার নামও শুভ? জি, আমার নামও শুভ এবং আমার বন্ধুটার নামও শুভ। এবং সবচেয়ে মজার ঘটনা এখানে একটা, যে ওর একটা ছোট ভাই আছে, ওর নাম শান্ত, আমার একটা ছোট ভাই, তার নামও শান্ত। ওরা 2 ভাই, আমরাও 2 ভাই। ও ফ্যামিলিতে বড়, আমিও ফ্যামিলিতে বড়। আচ্ছা। আর আরো ব্যাপার হচ্ছে ওর বাবাও হচ্ছে ফ্যামিলিতে সবার বড় এবং আমার বাবাও ফ্যামিলিতে সবার বড়। বাহ। তো যাই হোক, আমরা 2 বন্ধু মিলে একদিন রাতের বেলা গেলাম, তখন বেশ শীতকাল আর কি। তো শীতকাল হওয়াতে হয় কি যে রাত 11:30 12টার মধ্যে মোটামুটি ঢাকা শহরও প্রায় কিছু জায়গা আছে যেখানে প্রায় নির্জনই হয়ে যায়। এবং গত বছর মানে একটা সময় গেছে যে বেশ শীত গেছে, কয়েকটা দিন ছিল যে অনেক বেশি প্রচন্ড শীত গেছে। তো সেই সময়টায় আমরা যখন যাই তো আমাদের বাড়িটা খুঁজতে একটু লেট হয়, আমরা অনেক কষ্ট করে খুঁজে পাই। ফার্স্টে আমরা অনেক আমাদের কষ্ট করতে হয় বাড়িটা খুঁজতে। যাই হোক, আমরা বাড়িটা খুঁজে যখন বাড়িটার কাছে গেলাম তো ফার্স্টেই যেটা হলো, আমরা বাড়িটা তখন এত রাতের বেলা মানে কোনো মানুষ নর্মালি জেগে নাই, সবাই ঘুমিয়ে। তো আমি আর শুভ যখন বাড়িটার ফ্রন্ট সাইডে রোডের পাশে গেটটার সামনে দাঁড়ায় আছি, তো ভেতর থেকে মানে টিনের গেটের যে ছিটকারি লকটা, সেই লকটা নাড়াচাড়া করলে যেরকম শব্দ হয়, যে লকটা বারবার খুলতেছে এবং লাগাচ্ছে এরকম যে শব্দটা হয়, সেই শব্দটা আমরা অনেকক্ষণ শুনলাম। তো আমরা নর্মালি ভাবছি যে, তখন তো আমরা ফার্স্ট ওই বাড়িটার সামনে গেছি, তো আমরা জানি না আসলে ওই বাড়িটাতে এখনো কেউ থাকে কি থাকে না। তো আমরা ভাবছি হয়তো দারোয়ান, মানে মানুষজন ভিতরে না থাকলেও হয়তো দারোয়ান আছে ভেতরে। ওকে। পরবর্তীতে আমরা একটা সময় খেয়াল করলাম যে বাড়ির ভেতরে তো কোনো দারোয়ান নাই, প্লাস বাড়ির বাইরে কিছু দোকানপাট আছে এবং সেগুলো বন্ধ এবং বাড়ির প্রতিটা দোকানের ভেতর থেকে লক করা, মানে বাইরে কোনো তালা দেওয়া নাই। আচ্ছা। তো এইটা দেখে মানে এটা আমার মনে হলো যে আসলে এটা কি চলতেছে ঠিক হচ্ছে কিনা। তো যাই হোক, আমরা রোডের অপোজিটে, বাড়িটার অপোজিটে গিয়ে ফুটে দাঁড়ায় বাড়িটার দিকে তাকায় কিছুক্ষণ চিন্তা ভাবনা করলাম যে আসলে এই মুহূর্তে যদি কাউরে পাওয়া যেত বাড়িটার সম্বন্ধে অনেক কিছু জানতে পারতাম। তো তখন মানে ঠিক আমরা এরকম চিন্তা ভাবনা করতেছি, হঠাৎ একটা মহিলা তার একটা বাচ্চা কোলে নিয়ে কোত্থেকে যে আসলো আমরা বুঝলাম না। এবং নর্মালি হয় কি, শীতকালে আমরা জ্যাকেট পরা, কিন্তু মহিলাটা মানে গরম জামা কাপড় বলতে যা বোঝায় সেরকম কিছুই ছিল না। প্রচন্ড শীতের মধ্যে উনি নর্মাল জামা কাপড়ে আসছে এবং এসে মানে আমাদেরকে বলতেছে যে, ভাইজান কি দেখেন এই বাড়িটা দিয়ে তাকা। তো আমরা বললাম যে না, কিছু দেখি না, তবে এই বাড়িটা সম্বন্ধে আমরা অনেক কিছু শুনছি যে বাড়িতে নাকি কেউ থাকে না। তো উনার কাছ থেকে তখন আমরা জানলাম যে উনি আমাদেরকে বলতেছে এইভাবে যে, ভাইজান আমি তো এই এলাকায় প্রায় 10 বছর ধরে আছি, তো গত 10 বছর ধরে এই বাড়িটাতে কেউ থাকে না এবং এই 10 বছর আগে লাস্ট যে যারা ছিল তারা ছিল হচ্ছে মাদ্রাসার কিছু স্টুডেন্ট। এই বাড়িটাতে মানে প্রথম থেকেই যে প্রবলেমটা ছিল, যারাই থাকতো না কেন থাকতে পারতো না, রাতের বেলা অনেক ধরনের শব্দ হতো এবং আমাদের এখানে যারা এসেছিলেন তারা কিন্তু এই ধরনের কথাই বলেছে। এবং তারপরে মাদ্রাসার কিছু স্টুডেন্টদের দেওয়া হলো যে হয়তো যদি জিনের প্রবলেম থাকে তাহলে হয়তো ওই যে মানে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থে যে কোরআন, তারপরে কিছু দোয়া আছে, ওরা সারাদিনই প্রায় এগুলোই পড়ে, তো এই কারণে হয়তো তারা থাকবে না। কিন্তু দেখা গেল যে মাদ্রাসা দেওয়ার পরে এটা হয়নি। তো যাই হোক, এগুলো ছিল হিস্ট্রি বাড়িটার। তো একটা পর্যায়ে তো ওইগুলো শোনার পরে উনি চলে গেলেন, আমাদেরকে বলে উনি চলে গেলেন। তারপর আমি আর শুভ ঠিক করলাম বাড়িটাতে ঢুকবো। তো তারপর বাড়ির পাশে একটা চিকন একটা গলি আছে। তো আমরা তখনও জানি না যে বাড়িটার আসলে টোটাল এরিয়াটা কতটুকু। তো আমরা সেই চিকন গলিটা অনেক অন্ধকার, ভেতর দিকে আশেপাশে বাড়ি আছে বাট ভেতরটা অনেক অন্ধকার ছিল যেহেতু রাত হয়ে গেছে। তো আমি আর শুভ বাড়ির ভেতর মানে ওই গলিটার ভেতর দিয়ে যখন সামনের দিকে আগাচ্ছি, তো একটা বয়স্ক একটা আঙ্কেলের মতো একজন, এবং ওনার দাড়ি মোটামুটি বড়। তো উনি আমাদের দিকে মানে হঠাৎ করে যে কোত্থেকে আসলো, মানে এসে ওই গলিটাতে ঢুকে এবং আমাদের দিকে দাঁড়ায় মানে তাকায় দাঁড়ায় আছে।
তো এবং ওনার চোখটা ছিল একদম লাল টকটকে এবং খুব গরম ভাবে আমাদের দিয়ে তাকায় আছে। মানে আমরা ফার্স্টে ভাবছি যে হয়তো আমরা এখানে আজকে নতুন আসছি বাড়িটা সম্বন্ধে খোঁজ নেওয়ার জন্য, তো আমরা বাড়ির আশেপাশে দাঁড়ায় আছি, তো আমাদের নতুন দেখে হয়তো বা আমাদেরকে চিন্তা করতেছি আসলে কারা। বাট নর্মালি হয় কি, কেউ যদি কাউকে মানে না চিনতে পায় তাহলে যেভাবে তাকায়, মানে ওনার তাকানোটা সেরকম ছিল না। তো এটা দেখে আমাদের ফার্স্টে একটু সন্দেহ হয়েছে, তারপরও আমরা তেমন ওটা পাত্তা দিইনি। তারপর ওই আঙ্কেলটা মানে ভেতর দিকে চলে গেল। তো চলে যাওয়ার পর আমরা আরো ভেতরে ঢুকতে শুরু করলাম। তো মানে ভয়ঙ্কর একটা অবস্থা ছিল তখন, যে চারপাশে অন্ধকার এবং বাড়িটা সম্বন্ধে মহিলার কাছ থেকে যা শুনলাম, মানে এমনিতে গায়ের লোম দাঁড়ায় যাচ্ছিল। তারপরে একটু একটু ভেতরে যখন ঢুকলাম, তো আমরা দেখলাম যে বাড়ির দেওয়ালের চারপাশ দিয়ে মোটামুটি দেওয়ালগুলো এত উঁচু যে কেউ যদি মানে কোন একটা গাড়ির উপর দিয়ে টপকানোর চেষ্টা করে বা একটা মাইক্রোর ছাদের উপর দিয়ে, তার পক্ষে পসিবল হবে না, মানে সেখান থেকে লাফায় লাফায় ওঠা লাগবে। তো আর একটা পাশের দেয়াল ছিল একদম ফ্রন্ট সাইডে, যে মানে গলিটার ফ্রন্ট সাইডের দিকে যে দেয়াল, সেটাই একমাত্র ছিল এক খাতো। এবং তো আর প্রতিটা জালি কাটা দেয়া ছিল। তো আমরা একসময় চিন্তা করলাম যে আসলে কি আমরা বাড়িটাতে ঢুকবো কিনা। তো সেই দিনই আমরা প্রথম গেছিলাম আর কি সেই বাড়িটাতে, গত বছরের ঘটনা। তো আমরা যখন চিন্তা করতেছি এবং ওই দেয়ালটার কাছে গেছি, এবং ওইখানে আমরা সবসময় যেটা দেখি, তখন মানে একটা ছোট ফুচকার গাড়ি বা যাই হোক ওখানে একটা থাকে সবসময় এখানে। তো এবং তো যাই হোক, আমরা যখন চিন্তা করতেছি আমরা ঢুকবো কিনা, প্রায় আমরা ভেতরে গলিটার ভেতরে অনেক দূর চলে গেছি। তো তখন হলো কি, ওই যে লোকটাকে আমরা দেখছিলাম ফার্স্টে, সেই লোকটা আবার গলির আরো ভেতর থেকে আমাদের দিকে আসলো, এসে একদম মানে আমাদের সামনাসামনি, প্রায় গা ঘেঁষাঘেঁষি অবস্থার মতো যেমন সামনাসামনি, সেরকম মানে সামনাসামনি দাঁড়িয়ে আমাদের দিকে খুব গরম করে তাকিয়ে আছে। মানে এবার মানে উনি আমাদের উপর খুব বিরক্ত, মানে মানে উনি ওনার অ্যাটিটিউডের মাধ্যমে বোঝাতে যাচ্ছে যে তোমরা এখানে কেন আসছো, এরকম কিছু একটা। তো যাই হোক, তো উনি মানে কিছুক্ষণ তাকিয়ে থেকে মানে তারপর হলো কি, মানে কম্পাসে যেমন যে বৃত্ত তৈরি করে না কাটা কম্পাস দিয়ে, সেরকম ভাবে মানে আমরা ছিলাম মাঝখানে, এবং আমাদের দুইজনকে সার্কেল করে উনি আর কি গোল করে রাউন্ড করে কিছুক্ষণ মানে 2 থেকে 3 বার করে উনি গলির ভেতরে থাকলো। পরে ব্যাপারটা আর কি শুভ আর আমি দুইজনই খুব ইয়ে করলাম যে মানে আসলে সামথিং রং। তারপর আমরা একটু মোটামুটি ভয় পেলাম যে আজকে নতুন, তো আমরা চিন্তা করলাম যে আজকে আর কিছুই করবো না, নেক্সট আমরা যদি কখনো আসি আবার দেখবো। তো আমরা বের হয়ে চলে আসলাম, এবং গলিটা থেকে বের হয়ে রোডটা ক্রস করে যখন আমরা রিক্সা নেওয়ার জন্য যাবো, যে আমরা রোড ক্রস করব, যখন আমরা রোড ক্রস করতে যাই তখনই আমরা সবচেয়ে বেশি ভয়টা পাইলাম। সেটা হচ্ছে আমরা গলিটা থেকে ওই পারে গিয়ে যখন ফুটে উঠবো, আমরা দেখলাম যে আমাদের পেছনে যে আঙ্কেলটা ছিল, ওই লোকটাই আবার মানে ওই ফুট থেকে আমরা যে রোড ক্রস করে যে অপোজিটে উঠতে যাচ্ছি, সেই অপোজিটের ফুট থেকে ওই অ্যাঙ্গেলটা আমাদের সামনে দিয়ে রোড ক্রস করে গলিতে গিয়ে ঢুকলো। মানে এটা দেখে আমরা সবচেয়ে বেশি মানে মানে সবচেয়ে বেশি ভয়। মানে ওনার আপনাদের আগে আসার কোনো কারণ নাই, মানে পেছন দিয়ে কোনো রাস্তা আসতে পারে? পেছনে তো কোনো রাস্তাই নেই, শুধুমাত্র ওই গলিটা ছাড়া, এবং ওই গলির ভেতরে গেলে তো অন্য একটা এরিয়ার দিকে চলে যাচ্ছে গলিটা। আর আমাদের সামনে যেতে হলে আমাদের মানে ওই গলি দিয়ে বের হয়ে আমাদের সামনে দিয়ে যেতে হবে। বাট ওই পারে উনি কিভাবে গেল সেটা এখনো আমরা বলতে পারি না। বাট ওইটা দেখে আমরা অনেক বেশি ভয় পেয়েছি এবং চলে আসছি। এবং কয়েকদিন আগে আমরা আবার ওই বাড়িটাতে আমি এবং ওই শুভ মানে ওর একটু মানে প্রবলেম ছিল, তো পরীক্ষা মানে সেমিস্টার ছিল, তো এই কারণে আমার সাথে যায়নি। তো আমার হীরা ভাইকে আমি এই ঘটনাটা বলছিলাম, আমাদের এলাকার একটা ভাই, তো সেই ভাইয়াকে নিয়ে আমি মানে বলাতে ওনার খুব আগ্রহ ছিল এখানে যাওয়ার। তো সেই ভাইয়া আমার সাথে বললো যে চলো শুভ আমরা যাই একটু দেখে আসি বাড়িটা। তো আমরা প্রথম দিন গেলাম ওনাকে নিয়ে বাড়িটা দেখে। প্রথম দিন মানে আমরা একটু মানে সন্ধ্যার দিকে গেছিলাম, তো গিয়ে পুরো গলিটা দিয়ে ঢুকে, তখন তো রমজান মাস, আমরা রমজান মাসে গেছিলাম, তারাবি হচ্ছে, তো সেই সময়টা গিয়ে আমরা পুরো এরিয়াটা দেখে তো আসলাম যে বাড়িটা শেষ মাথা কোথায়, কোথায় কে থাকে। তো আমরা গিয়ে যেটা দেখলাম যে বাড়িটা একদম পেছনের একটা বিল্ডিং এর দোতলায় শুধুমাত্র একজন হুজুর থাকে, এছাড়া আর কেউ থাকে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রথম দিন মানে আমরা প্রথম যখন যাই তখন যে মহিলাটা আমাদেরকে বলেছিল যে ওনারা কয়জন থাকে না থাকে বাড়িতে, তখন বলেছিল যে ওনার একটা মেয়ে আছে, সেই মেয়েটার দিকে মানে কেউ মানে নর্মালি এই মেয়েটাকে কেউ দেখে নাই কখনো, এবং মেয়েটাকে যে দেখছে মানে সেই নাকি খুবই ভয় পাইছে, মানে খুব উইয়ার্ড চেহারা একটা। আচ্ছা, মানে নর্মালি আসলে মেয়েটা কখনো বেরও হয় না বাসা থেকে, মানে বোরকা ছাড়া। তো আমরা মানে মানে আমাদের মূল টার্গেট ছিল হয়তো যদি আমরা বাড়ির ভেতরে কোনো মেম্বারকে দেখতে পাই তাহলে বেটার হবে। বাট লাইট জ্বলতেছিল ঠিক, আমরা অনেক চেষ্টা করছি মেম্বারকে দেখার কোনো, বাট পারি নাই। তো সেদিন আমরা চলে আসি।
পরদিন আমরা একটু রাতের বেলা প্রায় 12টার দিকে যাই সেখানে গিয়ে তখন মোটামুটি রমজান মাস যেহেতু সবাই তারাবি মানে শেষ করে ঘুমায় পড়ছে সেহরির জন্য, তো 12:30 থেকে 1:45 তো আমরা তখন মানে অনেক চারপাশ দেখে যেই পাশটা ওই যে দেয়ালের কথা বললাম না, ছোট ছিল একটু, এবং একটা গাড়ি ধর্ষণ থাকে চটপটি ফুচকার, তো আমরা দেয়াল টপকে ওখানে ঢুকি। আচ্ছা, তো বড় কাজ করেছেন কিন্তু এটা, হাতে ধোলাই খাওয়ার, গণধোলাই খাওয়ার একটা সম্ভাবনা ছিল। এখন তো মানে ঢুকে আসলে আমারও তেমন ইচ্ছা ছিল না, ফার্স্টে হীরা ভাই বলছিল চলো আমরা একটু দেখি আসলে কি আছে। পরবর্তীতে যাই হোক আমরা ঢুকার পরে তো ফ্রন্ট সাইডের, আমরা আসলে ভেতর দিকে যাওয়ার অতটা সাহস পাইনি, ফ্রন্ট সাইডে যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটার ভেতরে মানে সিঁড়ি দিয়ে আমরা ঢোকার চেষ্টা করলাম। তো সিঁড়িতে যেমন মানে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য যে যেমন সিঁড়ির দুটি স্টেপ থাকে না, ফার্স্ট একটা সিঁড়ি থাকে নিচ থেকে অর্ধেক, তারপর আবার আরেকটা, তো সেরকম মানে ফার্স্ট স্টেপের যখন আমরা কয়েকটা ধাপ মানে পাড়া দিব, ঠিক তখনই হলো কি মানে সিঁড়ি থেকে উঠতে গিয়ে কারো সামনে দিয়ে যদি আরো কয়েকজন উঠে যায়, যে শব্দটা হয় সিঁড়িতে আর কি নর্মালি, এবং দৌড়ে উঠে গেলে যে শব্দটা হয়, আমাদের সাথে সেরকম একটা ঘটনা ঘটলো যে কেউ দৌড়ে উঠে যাচ্ছে উপর দিকে। তো এই ব্যাপারটা মানে হীরা ভাই ফার্স্টে আমাকে ঢুকতে বললেও মানে উনি ঢুকে মানে যেন কি হয়ে গেল যে উনি ব্যাপারটা একদম আশাই করেনি, এটা এক্সপেক্টই করেনি। তো যাই হোক আমি বললাম যে হীরা ভাইকে যে আসলে দেখেন এটা হতেই পারে, চলেন আমরা ঢুকি যেহেতু কিছু হইতেছে না। তো হীরা ভাইয়ের আমি আরেকটু উপরের দিকে যখন উঠলাম তখন হলো কি মানে ব্যাপারটা আরেকটু হলো যে আমরা যে একটু উঠি আর আমাদের সামনে থেকে যে শব্দটা হয় সেটা আরেকটু উপর দিকে ওঠে, এরকম করে শুধু উপর দিকে ওঠে। তো আমরা মোটামুটি একটা স্টেপ ক্রস করে নেক্সট সিঁড়িতে যখন পাড়া দিব পুরোপুরি ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য, তো সেখানে যখন পাড়া দিব তখনই সবচেয়ে ঘটনা ঘটলো যে কেউ তার মানে কি বলে বাসন কোসন যদি মানে ছুঁড়ে মারে কারো দিকে, এবং ফ্লোরে পড়ার সাথে সাথে যে শব্দটা হয় এবং পাশের বাসা থেকে যে যদি কোনো শব্দ আসে সেই ধরনের শব্দ না, একদম ফ্রন্টে আমার সামনে যদি কেউ এখনই মারে সেই শব্দটাই আমাদের সামনে মানে একসাথে অনেকগুলো শব্দ হলো। তো এরকম হতে মানে আমি তখনই টোটালি নার্ভাস হয়ে গেছি, এবং হীরা হয়তো পুরোপুরি চুপ, উনি একদম মানে ঘেমে প্রায় অস্থির, এবং উনি আমাকে বলতেছে যে মানে উনি মানে কথা বলতে পারতেছে না, উনি জাস্ট আমার হাত ধরে রাখছে, বলতেছে যে পেছনের দিকে টানে শুধু হীরা ভাই যে চলো। আমি বলতেছি যে থাক হীরা ভাই যত কিছু হয়েছে তো হয়েছে, আমাদের তো কিছু হয়নি, বাট ওনার কথা না চলো পেছন দিকে। তো যাই হোক আমরা সেদিন চলে আসি। তো চলে আসার সময় সবচেয়ে মজার ঘটনা ঘটলো, এটা হচ্ছে আমরা যখন আবার বের হলাম ওখান থেকে, তো বের হওয়ার সাথে সাথে দেখলাম যে কোনো মানুষজন তো নাই, শুধুমাত্র একটা কুকুর, আপনার কালারটা হচ্ছে ব্রাউন কালার যেরকম হয় হালকা লালচে, হ্যাঁ, তো একটা কুকুর দাঁড়ায় আছে। তো আমরা যেখানে যাই আমাদের পেছন পেছন মানে আমাদের গা ঘেঁষে ঘেঁষে বলতে গেলে একদম কুকুরটা চলতেছে, এবং আমরা যদি ডানে যাই কুকুরটা ডানে যায়, বায়ে গেলেও কুকুরটা বায়ে যায়। তো নর্মালি এইভাবেই মানে কুকুরটা চলতেছে আমাদের সাথে, এবং ওটার পাশে একটা দোকান আছে আমি আপনাকে বলছি সেটা। তো যাই হোক তো আমরা মানে ওই দোকানের এরিয়াটা যখন ক্রস করলাম বাড়িটা থেকে, বাড়িটা তো মানে যেহেতু ফ্রন্ট সাইডে রাইট সাইড এবং লেফট সাইড, হ্যাঁ নির্দিষ্ট এরিয়া মানে এরিয়াটা ক্রস করার পরে কুকুরটার হ্যাঁ কুকুরটা আমাদের সাথে থাকতেছে না। তো ফার্স্ট আমরা এটা 2-3 বার আর কি লক্ষ্য করলাম যে আসলে কুকুরটা কোন পর্যন্ত আমাদের সাথে যাচ্ছে। তারপর আমরা যেহেতু রাত এবং মাজারের সামনে, ওইখানে আসলে একটা মাজার আছে, তো মাজারের সামনে একটা ছোট্ট দোকান আছে, তো সেই দোকান থেকে আমরা ওই তখনও মানে যেহেতু ওইখানকার ধর্মীয় কিছু মানুষজন থাকে সবসময় রাতেও, তো এই টং দোকানটা খোলাই থাকে, তো ওইখানে হয় না যে সারাদিন শেষেও 2-1টা কেক বা রুটি থেকে যায়, তো আমরা সেরকম একটা কিনে আমরা কুকুরটাকে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে কোনোভাবেই মানে ওই এরিয়াটুকু ক্রস করতেছে না। সেটা এলাকার কারণে হতে পারে, এক এলাকা কুকুর আরেক এলাকা, এলাকা তো ব্যাপার না, মনে হচ্ছে আমি আপনাকে বলছি যেমন এই দুটো বাড়ি পাশাপাশি, বাট একটা বাড়ির সামনে থেকে আরেকটা বাড়িতে সে যাচ্ছে না, একটা বাড়ির সামনে মানে ওই নির্দিষ্ট বাড়িটার সামনেই সে থাকতেছে, মানে ওই বাড়িটা কোনোভাবে সে ক্রস করতেছে না। আচ্ছা, এবং মানে লাস্ট টাইম যেটা হলো অন্য আরো 2-3টা কুকুর মানে কিছুক্ষণ পর যখন আসলো আমরা যখন দেখলাম, এবং তখনই দেখলাম ওই কুকুরটা গলির ভেতরে ঢুকলো, এবং আমরা যখন ওই গলির ভেতরে আবারও আমি আর হীরা ভাই যখন ইন করলাম তখন আমরা মানে আর কুকুর টুকুর কিছুই দেখতে পাইনি। তো সেদিন আমরা মানে চলে আসি, এই ছিল ঘটনা। এবং তারপর মানে কিছু জিনিস আমাদের সাথে মানে আমার সাথে ঘটছে,
বাট হীরা ভাইয়ের সাথে ঘটছে কিনা আমি এখনো জানি না। আমার সাথে যা ঘটলো তা হলো, আমি যখন ওই যে রাতে ঘুমাইলাম কয়েকদিন পর আর কি, সাথে সাথে না, কয়েকদিন পর যখন ঘুমালাম, সেখানে একটা মানে এটা আসলে মজার ব্যাপার, বাট এটা কিভাবে হয়েছে আমি জানি না, মানে তারপর থেকে এসব ঘটনা আর কি, ছোটখাটো দু একটা। এটা হচ্ছে একদিন আমার বাসায় বডি স্প্রে যেটা থাকে সেটা হচ্ছে মানে কেউ চেপে ধরলে যখন বডি স্প্রেটা বের হচ্ছে, হ্যাঁ যে শব্দটা হয়, এই শব্দটা মানে হচ্ছে কন্টিনিউয়াসলি। তো আমি ফার্স্টে ভাবছি যে হয়তো আমার ছোট ভাই আছে সে দিচ্ছে, বাট আমি দেখলাম যে একটা টাইমে যে সেটা 2-3 মিনিটও না, প্রায় কয়েক মিনিট ধরে স্টে করতেছে। তো আমি ভাবলাম যে কে এতক্ষণ ধরে কোনো কিছু পাম্প ছেড়ে দিলে এরকম একটা শব্দ হয়। হ্যাঁ। তো আমি লাইট জ্বালালাম, লাইট জ্বালায় উঠে মানে বাবাকে ডাকলাম, বাবু দেখো তো এটা কি হতেছে। তো দেখলাম যে মানে বোতলের মুখটা চেপেও ধরা নেই, মানে ওই যেটা চেপে ধরলে বের হয় সেটা চেপেও ধরা নেই, কিছুই করে নেই, বাট বের হচ্ছে একা বের হচ্ছে। একা একা একদম পুরো আমার বডি স্প্রেটা সেদিন শেষ হয়ে গেছিল, এবং আমি অনেক কিছু দিয়ে চেষ্টা করছি, কস্টিক দিয়ে চেষ্টা করছি, কোনো কিছু আটকানো পারি নাই, ওটা শেষ হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত যে আপনি যেটা বলছেন যে সুগন্ধের সাথে একটা ব্যাপার থাকে, কিন্তু মানে এই জন্য ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। এবং আপনি যে বলছেন যে একা একা বেরিয়ে যাচ্ছে, যদি এরকমও হয় যে ওইটার কোনো একটা মানে টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল, তারপরেও ব্যাপারটা উইয়ার্ড যে আপনি আপনার হচ্ছে মানে ওই সময়ে আপনি এসে দেখাটা ব্যাপারটা খুবই অদ্ভুত। তখন আবার আমার আম্মা আমাকে মজা করে বলতেছে যে হয়তো পারে কোনো জিন টিন কেউ আসছে, সে হয়তো মারতেছে, তা আমাদের তো নর্মালি এক ইয়েতে হয়ে যায়, তার হয়তো পুরোটাই লাগতেছে। তো আম্মু এটা বলছিল আমাকে মজা করে। তো যাই হোক 2-3 দিন পর আবার, মানে তার থেকে 2-3 দিন পর, কন্টিনিউয়াসলি প্রতিদিন হচ্ছে না, 2-3 দিন পর যেটা হলো সেটা আম্মু আমাকে বলতেছে যে আমি কিছু একটা দেখছি, সামথিং, যে চোখ খুলে দেখি কে যেন দাঁড়ায় আছে এটা ঘরের মধ্যে, হ্যাঁ ছায়ার মতো, মানে একটা কালো শেপ, মানুষের শেপ, মানে বাচ্চা ছেলের থেকে একটু বড়, আবার একদম বড় মানুষও না, সেরকম একটা। তো এরকম তো একদিন হলো কি রাতের বেলা, যে আমার চোখ খুললেই দেখলো যে, মানে ফার্স্টে নর্মালি হতে পারে যে মানুষ ঘুম থেকে ওঠার পরে দেখলে হয়তো চোখের মধ্যে কিছু হতেই পারে, যে হ্যালুসিনেশন হইতে পারে ঘুম থেকে, তো সেরকম কিছু না। তো কয়েকবার মানে এপাশ ওপাশ ফিরে যখন আবার তাকালো, যে দেখলো যে না সেম জায়গায় স্টেবল করতেছে, এবং যখন উঠে গেল তখন সেদিন আবার ভূত এফএম চলতেছিল শুক্রবার দিন। তো আমি তখন নর্মালি ঘুমাইনি, ভূত এফএম শেষ 2-2:30টার দিকে। তো যখন আম্মু ঢাকাঢাকি করলো তখন আমি উঠে আর কি লাইটটা জ্বালালাম, যখন তখন জিনিসটা শেপটা টোটালি সরে গেছে। এবং তখন মানে আমি আবার ওই রান্নাঘর তারপরে আশেপাশে দেখলাম যে কিছুই নেই, তারপর তেমন কোনো ঘটনা ঘটেনি। এটা ছিল লাস্ট ইনসিডেন্ট। তো এতটুকু ছিল ওইখানকার ঘটনা এই পর্যন্ত, সেই নাম্বার থেকে। তো আমাদের হাতের সময় আসলে খুব কম, আমরা পাশের জনের কাছে চলে যাই। খুব ছোট্ট করে একটা ঘটনা বলবেন। হ্যালো বন্ধুরা, আমি নোমান বলছি মিরপুর থেকে। আমার ঘটনার শুরু বোধহয় অনেক ছোটবেলা থেকেই, কিন্তু ঘটনাটির সর্বশেষ যে ভার্সনটা সেটা আমি আপনাদেরকে বলছি। এটি ঘটে 2009 সালে সেপ্টেম্বরের 25 থেকে 28 একটা সময়ে। আমার মনে আছে এটা সম্ভবত ছিল রোজার ঈদের পর কোন একটা সময়। আমি ঈদের ছুটিতে বাড়িতে যাই। আচ্ছা। তো সেখানে কাজিনদের বাড়িতে গিয়েছিলাম, আমার ফুপির বাড়িতে। তো গিয়ে একদিন সন্ধ্যাবেলা আড্ডা মারতে মারতে বেশ রাত হয়ে যায়। গ্রামাঞ্চলে রাত 9টা-10টা বলতে বেশ রাত বলা বোঝা যায় আসলে। তো কাজিনদের বাড়িতে যখন মানে বাড়ি ফিরে যাচ্ছিলাম আড্ডা শেষ করে, তো যাওয়ার পথে একটা অনেক বড় আম বাগান আছে, প্রায় 5 থেকে 600 বেশি আম গাছ ওখানে আছে, এত বড়। তো এই আম বাগানটা সম্পর্কে অনেক আগে থেকেই অনেক কথা শুনেছি বা দেখেছি, যেটা অনেকেই বলেন যে এখানে এরকম হয়। আম বাগানটার মাঝামাঝি একটা জায়গা আছে, বিশেষ করে ওই জায়গাটা সম্পর্কে বেশি শোনা যায় যে ওখানটাতে এরকম বেশি ঘটনা ঘটে থাকে। তো আমরা মূলত এমনি হাসি ঠাট্টা করতে করতে আসছিলাম, অতটা সিরিয়াসও ছিলাম না। বেশ অন্ধকার, যদিও আকাশে সামান্য চাপ ছিল, কিন্তু গাছের ফাঁক দিয়ে ওটা মাটি পর্যন্ত পৌঁছছিল না আসলে। তো আমরা আসছি, আমাদের 3 জন ছিলাম ওখানে, আমি, আমার কাজিন রিয়াদ, আর রিয়াদের ফ্রেন্ড ছিল উজ্জ্বল নাম। তো উজ্জ্বলের হাতে ছিল টর্চ, আর আমি আর রিয়াদ মোবাইলের আলো থেকেই আমি রাস্তা দেখার চেষ্টা করছি। তো আস্তে আস্তে হঠাৎ করে একটা পর্যায়ে কোনো একটা কারণে আমরা 3 জনই ভীষণ চমকে উঠি, এবং আমাদের 3 জনের হাত থেকে আমার মোবাইল
রিয়াদের মোবাইল এবং উজ্জ্বলের টর্চ, তিনটা পড়ে যায়। পরে সম্পূর্ণ অন্ধকার, এবং অন্ধকারটা এমন অন্ধকার হয় যে আমরা কোনো মতেই আর কিছু দেখতে পাচ্ছি না। বাড়িতে দূরে দাঁড়িয়ে চাঁদের আলো দেখতে পাচ্ছিলাম, বা অন্ধকার থাকলেও একটা আলোর আভা থাকে যেখানে অন্ধকার হোক না কেন, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। এখন অন্ধকারে তো কিছু খুঁজে পাচ্ছি না, মোবাইলটা কোথায় পড়েছে, বা কিছু একটা জ্বলতে তো হবে, আলো তো দেখতে হবে। তো রিয়াদ আবার বুদ্ধি করে ওর সঙ্গে সবসময় লাইটার অথবা ম্যাচ রাখতেন। ওকে। তো সে ম্যাচ জ্বালানোর চেষ্টা করছে, জ্বালাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে কাঠি জ্বলছে, কিন্তু আলো দেখতে পাচ্ছি না আমরা, অর্থাৎ ব্লাইন্ড, কিছু দেখতে পাচ্ছি না। আমরা তিনজনের মধ্যে একজনও কিছু দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ চেষ্টা করছি, প্রায় মিনিট 5 বোধ হয় আমরা হাতটা খুঁজে বেড়ালাম যে কিছু পাওয়া যায় কিনা, আমাদের একটু আলো দেখতে হবে। এমন সময় বেশ পরিচিত একটা কণ্ঠ, আমার ঠিক মনে নেই কে বলেছিলেন, এমন একটা কণ্ঠ আসলে বললো কি যে ভাই রাস্তা থেকে সরে দাঁড়ান। স্বাভাবিক কণ্ঠ, আচ্ছা রাস্তা থেকে সরে দাঁড়ান। তো রিয়াদ তো ওখানকার স্থানীয়, আমি তো স্থানীয় না। তো রিয়াদ বলে উঠলো কি, মানে সে মোটামুটি ধমকের সুরেই, ভাই কি হচ্ছে কিছু বুঝতেছি না, আপনারা এটা কি করেন, কিছু দেখতে পাচ্ছেন, আমাকে সাহায্য করেন, আমরা খুঁজে পাচ্ছি না কিছু একটা। সে ভয়ের কারণেই হোক বা যে কারণেই হোক, কোনো কারণে উত্তেজিত অনেক, ঠিক আছে। তো একবার বললো, কিছুক্ষণ হয় না, তারপরে আবার বললো যে ভাই আপনারা রাস্তা থেকে সরে দাঁড়ান। আমরা তো কিছু বুঝি না, রিয়াদ এখন কিছু বলছে না। পরে উজ্জ্বল রিয়াদের হাত চেপে ধরে বললো কি, রিয়াদ একটু সরে দাঁড়া, ঠিক আছে। রিয়াদ বলল না, আমার টর্চ পড়ছে, মোবাইল পড়ছে, আমরা নামে যাবো কেন। এবার হচ্ছে যে কণ্ঠটা ছিল, সে একটু ধমকে সরে বললো, সরে দাঁড়াতে বলেছে। আচ্ছা ঠিক আছে। এবার রিয়াদও বুঝলো যে ঘটনা যেহেতু শোনা যায় কিছু একটা আছে এখানে, তো আমরা স্বাভাবিকভাবে কিছুটা সরে দাঁড়াই। তারপর থেকে আমরা যে জিনিসটা অনুভব করি সেটা হচ্ছে আমরা কিছু দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি শব্দতে, যে আমাদের সামনে দিয়ে বেশ কিছু মানুষ, বা বলা যায় একটা মিছিলের মতো কিছু একটা যাচ্ছে। বিভিন্ন রকম গন্ধ পাচ্ছি, অনেকটা বিয়ে বাড়িতে যেরকম গন্ধ হয়, কোনো লোভনীয় খাওয়া বা এরকম কোনো গন্ধ আছে। তারপর কিছুটা যানবাহন তো ঠিক না, তেমন ঘোড়া বা কোনো একটা প্রাণীর পায়ের শব্দ, যেরকম চার পায়ে খুরের শব্দ যেটা, এরকম কিছু আওয়াজ, মানুষের ফিসফিসানি কিছু আওয়াজ, এরকম বেশ কিছুক্ষণ, প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমরা শুধু দাঁড়িয়ে আছি ওখানে। এটা আমাদের টাইম কতটুকু গিয়েছে এটা আমরা বুঝতে পারিনি, পরে আমরা জেনেছি। তো কিছুক্ষণ যাওয়ার পরে একসময় ধীরে ধীরে সকল শব্দ থেমে যায়, আপাতত কোনো শব্দ হচ্ছে না। আমরা এবার চেষ্টা করছি যে কেন শব্দ হচ্ছে না, মানে শব্দ থাকার কারণে কিছুটা হলে সাহস পাচ্ছিলাম। এবার চোখেও কিছু দেখছি না, শব্দ শুনছি না, কেমন যেন একেবারে মানে মারা যাচ্ছি এরকম একটা ভাব। এমন সময় সামান্য একটা আওয়াজ, যে 2-3 ফুট উপর থেকে ছোট কিছু একটা ফেললে যেরকম আওয়াজ হয়, আচ্ছা এরকম আওয়াজটা। আর আওয়াজের সঙ্গে সঙ্গে আমরা ওদিকে ঘুরে গেছি যে আসলে কি পড়লো দেখি। আসলে আমরা কিছু শুনতেই পাচ্ছিলাম, মূলত এই কারণেই হয়তোবা। তো আমরা তাকিয়ে দেখি যে উজ্জ্বলের হাতে যে টর্চটা ছিল সেটা ওখানে পড়ে আছে এবং সেটা জ্বলে উঠেছে। পরে আমরা উজ্জ্বলের কাছ থেকে টর্চটা নিয়ে হচ্ছে আমাদের মোবাইলগুলো খুঁজে বের করি, এবং ওভাবেই পরে আমরা বাড়িতে ফেরত গিয়েছিলাম। তারপরে উজ্জ্বল কিছুটা অসুস্থ হয়েছিল, এবং ডাক্তার বলেছিল যে জ্বরের কোনো কারণ নাই, হয়তোবা খুব ভয় থেকে হতে পারে, অথবা কোনো কারণে চরম উত্তেজিত হয়ে গিয়েছিল সেদিন রাতে, এটা কারণে হতে পারে। আর এই ছিল আমার ছোট ঘটনা। অনেক ছোট করে শেষ করার জন্য, মানে যেহেতু আমাদের আবার প্রথম দিকে সব গেস্টের কাছে ফিরে আসতে হচ্ছে, সো আর যে খুব অল্প সময় আমাদের হাতে আছে, আমরা ছোট্ট ছোট্ট করে ঘটনা শুনবো। ভাইয়া আপনি আরেকবার শুরু করেন, প্রথমে আপনি শুরু করেছিলেন। শাকিল ভাই একবার আপনার সেকেন্ড যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা শুনি। আমার ঘটনাটা সেই নাখালপাড়ারই ঘটনা, এবং প্রথম যে ঘটনাটা বলেছিলাম 86 এর ঘটনা, তারপর পরে 87 এর ঘটনা। এবং সেটা আমার বাসার পাশের বাসারই ঘটনা, এবং সেই কাজের লোক নিয়ে ঘটনাটা ঘটেছিল। আচ্ছা। আমরা সাধারণত বিকালবেলা খেলাধুলা করি, আমাদের সামনে বেশ জায়গা ছিল, খেলাধুলা করতাম, এবং সন্ধ্যার পরপরই আমরা সন্ধ্যা যখন হয়ে যেত তখন আমরা খেলাধুলা শেষ করে হাত মুখ ধুয়ে যে যার বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তো আমাদের সাথে পাশের বাসার যে কাজের লোক কাজ করতো, বেশ ছোট, আমাদের থেকে বয়সে ছোট ছিল, তারা আমাদের সাথে খেলাধুলা করতো। একটা পর্যায়ে যখন আমরা খেলাধুলা শেষ করে সবাই হাত মুখ ধুয়ে যে যার বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখন দেখি যে আমাদের যে পাশের বাসায় কাজের ছেলেটা, সে একটা ঠিক আমাদের এখানে বেশ গাছ ছিল এবং আম গাছ ছিল, সেই আম গাছের নিচে দাঁড়িয়ে
কিছু একটা বলছে এবং বারবার ছেলেটা বলছে যে আমার ঘাটটা কেটে ফেল, আমার ঘাটটা কেটে ফেল। আমার কাছে জিনিসটা খুব অস্বাভাবিক লাগলো। আমি দাঁড়ায় পড়লাম এবং আমি দেখছিলাম, কিন্তু সবাই যে যার ঘরে মোটামুটি চলে যাচ্ছিল। আমি চেষ্টা করলাম কি বলছে বোঝার জন্য। সে দেখি গাছের কাছে দাঁড়িয়ে আছে এবং বারবার বলছে যে আমার ঘাটটা কেটে ফেল, ঘাটটা কেটে ফেল। আর গাছের একটা শুকনো ডাল তার হাতে, বাম হাতের দিকে, বাম হাতে, ডান হাত দিয়ে বারবার বলছে ঘাটটা কেটে ফেল। আগায় গেলাম। আর আমার একটা অভিজ্ঞতা আগে ছিল জিন সম্বন্ধে, আমার একটা ভয় লেগে গেল। তো আমি যখন তার কাছে আগায় গেলাম, সে আমাকে দেখলাম যে লাঠি দিয়ে মারতে আসলো। আমি তো ভয় পেয়ে গেলাম এবং ভয় পেয়ে পিছিয়ে সরে গেলাম। আর তৎক্ষণাৎ আমার সেই বাসা যে বাসায় ছেলেটা কাজ করতো তাদেরকে আমি ডাক দিলাম। তারা আসলো এবং যখন আবার তাকে ধরতে গেলাম, সে সেম একই ভাবে মারতে আসলো। আমরা তাকে ধরলাম এবং দেখি তার গায়ে, মানে তার বয়স অনুযায়ী, তখন আমি তখন ক্লাস 7 অথবা 8 পড়ি এরকম। দেখি যে তার গায়ে অসম্ভব শক্তি, কিন্তু ওই বয়সে ওরকম শক্তি থাকার কথা না। বারবার সে বলেছে আমার ঘাড় ভেঙে যাচ্ছে, আমার ঘাড়ে, মানে তার ঘাড়ে কিছু একটা কেউ মানে খুব চাপ দিচ্ছে, সেটা অনুভব করছে এবং মনে হচ্ছে তার ঘাড়টা কেটে যাচ্ছে। বারবার সে বলে যাচ্ছে এবং আমাদের কাছ থেকে সে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করছে। আচ্ছা, আমরা তাকে সবাই মিলে এবং তার বাসার লোকজন প্লাস আমাদের সাথে যারা খেলতাম আমরা, তারা সবাই মিলে ওকে ডাকার পরে তারা আসলো। তাকে তাদের তার বাসায় নিয়ে যাওয়া হলো, যে বাসায় কাজ করতো। তাকে সরে ফেলা হলো এবং তাকে কোনোভাবে আটকায় রাখা যাচ্ছে না। এর পরপরই সেই আগের ঘটনায় যেরকম আমার বাবা আমার সাথে ছিলেন, এই ঘটনাতেও উনি এসে উপস্থিত হলেন এবং সেই মামা এসে উপস্থিত হলেন, সেই বাসার লোকজন এসে উপস্থিত হলেন, সবাই আমরা উপস্থিত হলাম এবং তার চিৎকার এবং তার ঘাড়ে কিছু একটা হচ্ছে এবং আগের মতোই সেই একই তার স্বাভাবিক কথাবার্তা না। আচ্ছা, সে একই টাইপের কথাবার্তা এবং সেই কথাবার্তাগুলো বেশ চিকন স্বরে। আমরা বুঝতে পারলাম যে কিছু একটা ঘটেছে এবং সেটা অবশ্যই জিন ঘটিত। আচ্ছা, কেন জানি আমরা খুব শিওর হয়ে গেলাম। এর মধ্যে আমাদেরকে তখন আমার বাবা বললেন যে ওকে ঠিক আছে, আমাদের নাখালপাড়ায় বড় হুজুর নামে একজন খুব বুজুর্গ লোক ছিলেন। তখন সেই সময় সম্ভবত উনি বেঁচে ছিলেন না। আচ্ছা, আমাদেরকে বললো যে তার কাছে চলে যেতে। আচ্ছা, আমি এবং আমার সাথে যারা খেলাধুলা করতো এবং আমার যারা নির্ভর ছিলেন, তারা আমরা চলে গেলাম হলো হুজুরের কাছে। সেটা হলো পূর্ব নাখালপাড়া বলা হতো, আমরা পশ্চিম নাখালপাড়ায় ছিলাম। এবং সেই হুজুরের কাছে আমরা গেলাম এবং বিস্তারিত তাকে আমরা বললাম। সে শোনার পর আমাদেরকে বললো ঠিক আছে, আমার যাওয়ার দরকার নাই, তোমাদের এখানে বড় কেউ আছে কিনা। আমরা বললাম যে হ্যাঁ, বড় কেউ আছে। তাহলে ঠিক আছে, আমি একটা তেল পড়া দিয়ে দিচ্ছি, এই তেল পড়াটা ঠিক এইভাবে ব্যবহার করবো। কিভাবে ব্যবহার করতে হবে? তেল পড়াটাকে একটা সুতলি, তেল পড়াটা যেটা বোতলের মধ্যে দিল, আমাদেরকে হয় কিনে আনতে বলেছিল, আমরা কিনে নিয়ে গেছিলাম, অথবা তার কাছ থেকে দিয়েছিল, আমার ঠিক এক্সাক্ট মনে নেই আমার। আচ্ছা, আমরা তেল পড়াটা নিয়ে চলে আসলাম। এসে আমার সাথে যারা ছিল তাদের নিয়ে আসলাম এবং তাদের কিভাবে করতে হবে তখন আমি বর্ণনা করলাম যে এই তেল পড়াটা ওই সুতলির মধ্যে তেলটা পুরোটা, মানে সুতলির মধ্যে পুরোটা তেলটা মাখতে হবে ভালো মতো করে। মেখে সুতলিটার মধ্যে আগুন দিয়ে যে সুতলি থেকে যে ধোঁয়াটা বের হবে সেটা তার নাকে দিতে হবে। আচ্ছা, এবং হুজুর কিন্তু আসলো না, লোকে এটা করলেই যথেষ্ট, সব ঠিক হয়ে যাবে। এটা এবং আগের ঘটনা যেরকম বাবা আমার সাথে ছিলেন, এই ঘটনাতে পুরো কাজটা সেই করবে এবং আমরা তাকে ধরে রাখছি। আচ্ছা, আমরা ধরে রাখছি, আমি জিনিসটা দিলাম তার হাতে, সে সুতলিটা তেলের মধ্যে ডুবানোর পরে আগুন ধরালো। আগুন ধরানোর পরপরই ধোঁয়াটা নাকের মধ্যে দিল। নাকের মধ্যে দেওয়ার সাথে সাথে সে চিৎকার। আচ্ছা, এবং সে আগের মতোই আমি চলে যাচ্ছি এবং মানে অনেক কিছু বলছে যে অনেক কিছু বলছে সে, যে চলে যাচ্ছি বা আমি মানে কোন একটা কিছু বলছে যেটা এক্সাক্ট আমার মনে নেই এই মুহূর্তে। তা অনেকক্ষণ দেওয়ার পর সে নিঃশ্বাস হয়ে যায়। আচ্ছা, সে নিঃশ্বাস হয়ে যায় এবং এরপরে আর সে কিছু বলতে পারে না। দেখলাম যে তার আর কোন যে আগে যে চিল্লি করতো বা রাফাফি করছিল, এগুলো কিছুই সে করছে না, একদম নর্মাল হয়ে গেল। এবং মানে সে এবং এটাও বলা হলো যে সে চলে যাচ্ছে এখন। আর এটাও বলা হয়েছিল তুই কি যাবি, তুই করে বলা হচ্ছিল তুই কি যাবে। হ্যাঁ, সে যাবে। এরকম একটা পর্যায়ে সে চলে যায়। তা আপনি একবার বলছিলেন যে এরকম কিছু আছে কিনা। অবশ্যই এরকম কিছু আছে, মানে এত লোক কখনোই দেখতো না বা এরকম ঘটনা একসাথে এবং এটা এই জিন থাকবে এবং পৃথিবী ধ্বংস পর্যন্ত জিন থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ঘটনার পর দুটো ঘটনা শেয়ার করেন এবং অনেক ব্যস্ত থাকার পরে অনেকে আপনারা এখানে এসেছেন
এই জন্য আসলে ধন্যবাদ মানে জানাবো কিভাবে আমি জানি না, মানে সেই ভাষাটা আমার জানা নেই। আমাদের হাতের সময় খুবই কম, আমরা আবারও ফিরে আসি আমানি ভাইয়ের কাছে। একটু ছোট্ট কোন একটা ঘটনা যদি সবাই বলবেন একটু অল্প অল্প করে। এক সেকেন্ড, আমি আরেকটা শুনতে চাই। আমার এই ঘটনাটা খুব ছোট্ট একটা ঘটনা, যেহেতু আজকে মানে কাজের মানুষদের নিয়ে কথা হচ্ছে, তো আমার খুব কাছ থেকে দেখা, তো আমি তাকে কাজের মানুষ বলবো না, কারণ দীর্ঘদিন উনি আমাদের নানা বাড়িতে ঘটনাতে যাওয়ার আগে আমি একটু থামাবো প্লিজ, আমি একটু থামাবো, কারণ যারা SMS করেছেন তারা খেপে তখন মনে হয় একদম অবস্থা খারাপ হয়ে গেছে তাদের। মুভমেন্ট লিখেছেন ফ্রম খুলনা, সুন্দরবন থেকে শোভন খুলনা থেকে লিখেছেন, ভাই ভীষণ ভালো লাগছে, সাথে ভয় ভয় করছে, আরো শুনতে ইচ্ছে করছে, আমরা আরো বেশি শোনাবো আপনাদেরকে। সাবা, দিশা, শোভন ফ্রম মিরপুর, SMS-টা না পড়লে প্রবলেম নেই, বিকজ এত এনজয়েবল একটা প্রোগ্রামের জন্য উই আর রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু ভূত FM। আমি আসলে কি বলবো যে মানে আপনাদের জন্য মানে সমস্ত কিছু আপনাদের ক্রেডিট যে আপনারা এত রাত পর্যন্ত শুনছেন। অ্যান্ড মানে আমি যেটা বলবো যে আমি বেশি মানে আপনাদের প্রতি আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। বাংলা ভূত আমাকে বলেছেন চিটাগং থেকে রাসেল ভাই, ভূত FM শুনছি এবং শুনতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তানজিল আমাদের SMS করেছেন, বলছেন যে অসম হচ্ছে আজকে, থ্যাংক ইউ সো মাচ, আমাদের সঙ্গে থাকুন। স্টেজ ইন্টু রেডি ফুড এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সৃষ্টি মোহাম্মদপুর থেকে আমাকে বলছেন লাস্ট 10 মান্থস ধরে রেগুলার ভূত FM শুনছি, অনেকদিন আম্মুর কি বলবো যে মন আচ্ছা মানে বকাবকি শুনছেন, তারপর শুনছেন, আম্মুর কথা শুনতেও হবে আবার মাঝে মাঝে, না হলে কিন্তু খুব বেশি অন্যরকম হয়ে যাবে। এনিওয়েজ, আমরা যারা SMS পাঠাতে চান আরো বেশি, তাদেরকে SMS পাঠানোর নিয়মটা বলবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন শাউট, SHOUT, শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাকে SMS করেছেন মাইমুন, আমাকে মিজান SMS করেছেন চট্টগ্রাম থেকে, ইস্তিয়াক আমাকে SMS করেছেন, ইস্তিয়াক রাব্বি খুলশি চিটাগং থেকে, আমাকে SMS করেছেন শোভন, এবং আমাকে SMS করেছেন তিনি বোনের সাথে ভূত FM শুনছেন, হিটলার আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে নিশা বাবু, ওকে, আমাদেরকে SMS করেছেন নিগার, নিতু গাজীপুর থেকে SMS করেছেন, আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি অনেক পছন্দ করেন, সেই পছন্দের কথা জানিয়েছেন। আমাকে বিল্লি SMS করেছেন অকুল রাজবাড়ি থেকে, এবং আমাদের SMS করেছেন বিনি। যাই হোক, রামানি ভাই শেষ করে আপনার ঘটনাটা। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি তাকে কাজের মানুষ বলবো না, কারণ উনি আমাদের আত্মীয়ার মতো হয়ে গেছিলেন। আমার নানা বাড়িতে প্রায় উনি 30 বছর ধরে এবং বর্তমান পর্যন্ত উনি আছেন। আমি মানে আমার জন্মের আগে থেকে উনি ছিলেন, আমাকে উনি অনেক আদর করতেন, উনাকে কাছ থেকে রেখেছিলাম। এটা হচ্ছে আপনার শিবগঞ্জের ছত্রাজিতপুর গ্রামটার নাম। ওকে, আমিও তার নামটা জানি না, আমরা সবসময় তাকে বলতাম কমলার মা। আচ্ছা, হ্যাঁ, এবং উনি গ্রামে কমলার মা হিসেবে পরিচিত। আচ্ছা, তো ওনার ওই সময়টা আজ থেকে প্রায় 15-20 বছর আগে, যখন মানে যমুনা সেতুটাও হয় নাই, তখন ঢাকায় আসতে প্রায় 1.5 থেকে 2 দিন লাগতো, এবং ওটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল ছিল, এবং সেখানে মানে শহরে মানুষ প্রায় বললে ছিলই না, এবং আঞ্চলিক ভাষায় কথাটাই ছিল সবচেয়ে বেশি। এখানে শুদ্ধ বাংলায় তেমন আমি কাউকে কখনো কথা বলতে দেখি নাই। তার কমলার মা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যায়, মারাত্মক অসুস্থ, এবং একদিন পরেই সে আবার ভালো হয়ে যায়, কিন্তু তার শরীরটা পুরো ভেঙে যায়। এবং একজন মানুষ তার মতো এখন শুদ্ধ বাংলায় কথা বলতে পারবে না, সে যেভাবে শুদ্ধ বাংলায় কথা বলে, অথচ তার মানে ওই অর্থে আমরা যদি বলি, তার ভাষাটা প্রথম দিকে ছিল মানে অত্যন্ত আঞ্চলিকতায় ভরা, এবং সে জীবনে কোনোদিন শহর দেখে নাই, কিংবা পাশের বিভাগীয় শহরগুলোতে পর্যন্ত যায় না, এবং তার কোনো আত্মীয় স্বজনও কোথাও থাকে না, কিন্তু একদিনের ব্যবধানে তার কথায় কোনো আঞ্চলিকতা নাই এবং সে শুদ্ধ বাংলায় কথা বলে। কিন্তু তার শরীরটা পুরো ভেঙে গেছিল, এবং মানে তারপর থেকেই এখন পর্যন্ত সে অসুস্থ থাকে। তো তার কাছ থেকে শোনা, ওই নানা বাড়ির সামনে একটা বিশাল কদম গাছ, সেই কদম গাছ থেকে কোনো একটা কিছু তার উপরে মানে ভর করেছে এবং বর্তমান পর্যন্ত আছে, এবং সেই কারণেই উনি অসুস্থ। আর আরেকটা যেটা রাসেল ভাই, এটা আপনি হয়তো জানেন যে কিছুদিন আগে আমরা ডিসকভারি চ্যানেল দেখেছিলাম, এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে নেপালে একজন নিজেকে অবতার হিসেবে দাবি করছিল,
এবং সেটা ডিসকভারি চ্যানেল প্রায় 9 দিন অথবা 12 দিন, আমি ডেটটা বলতে পারছি না, লাইভ করেছিল যে 12 থেকে 15 দিন পর্যন্ত সে না খেয়ে আছে, তার কোনো খাবার দরকার হচ্ছে না। এবং একদিন হঠাৎ করে কিভাবে যেন মানে সেখানে যারা দর্শনার্থী ছিল তারা বলছেন যে আগুনের উপরে উনি নৃত্য করছিলেন, সে অবতার, যে নিজেকে অবতার হিসেবে দাবি করছিলেন, এবং তারপর থেকে তার কোনো সন্ধান আর পাওয়া যায় নাই। এবং ভারতে একজন দাবি করেছেন, এটাও পত্রপত্রিকা অনেক আসছে, যে সে 150 বছর পর্যন্ত না খেয়ে থাকতে চায় এবং সে না খেয়ে আছে। এবং এটাও স্যাটেলাইট চ্যানেলগুলো লাইভ করেছে এবং দেখেছে যে সে হসপিটালের ভেতরে 15-20 দিন কোন রকম খাবার সে গ্রহণ করছে না, এবং সে বলছে যে আমি সূর্য থেকে খাবার গ্রহণ করি, যেটা সাধারণত গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিয়ে থাকে। সুতরাং এরকম অনেক কিছুই অমীমাংসিত থেকে যায়, এবং থাকাটাই ভালো, না হলে তো জীবন বৈচিত্র্যময় হতো না। একদম, আমার কাছে মনে হয় যে কোনো কিছু কিছু জিনিস অমীমাংসিত থাকায় সবচাইতে ভালো। আমাকে SMS করেছেন ওহি, আমিরা SMS করেছেন আমাদেরকে শান্তিনগর থেকে, জামি আমাদের SMS করেছেন মিরপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন, আচ্ছা আমাদেরকে বলেছেন যে জামি বেসিক্যালি বলেছেন যে বাসাটার কথা আমরা বলছি মিরপুরে, সেই বাসাটায় যেন সেই বাসা থেকে যেন একটা লাইভ করা হয়। কেউ রাজি হবে না ভাই। আপনি পারমিশন জোগাড় করে দিলে আমি ডেফিনেটলি আমি রাজি আছি, ইনশাল্লাহ সেখানে আমরা চলে যাবো। বাইজিদ কুড়িগ্রাম থেকে SMS করেছেন, এবং তিনি এখন ধানমন্ডিতে থাকেন, এবং তারও অনেক ঘটনা হচ্ছে। আমি বলবো আপনি অবশ্যই দেরি করে ভূত FM ইমেল করবেন, ভূত FM BHTTFM @radio